নমস্কার। অন্ধকার অডিও স্টোরিতে আজ আপনাদের জন্য থাকছে প্রখ্যাত লেখক তন্ময় মুখোপাধ্যায়ের কলমে একটি দুর্দান্ত গোয়েন্দা উপন্যাস নাগার অন্তিম ভাগ। লেখক তন্ময় মুখার্জির নিবাস উত্তর ২৪ পরগনা জেলার হালি শহরে। খুব ছোটবেলা থেকেই কবিতা লেখার মাধ্যমে সাহিত্য জগতে আগমন। বর্তমানে নিজস্ব একটি ব্যবসার কাজে যুক্ত থাকার পাশাপাশি তিনি প্রায় ১০ বছর ধরে লেখালেখির সাথে যুক্ত আছেন। আজ বিভিন্ন পত্রপত্রিকায়, গল্প সংকলন, সোশ্যাল মিডিয়া ও ইউটিউব অডিও স্টোরি চ্যানেলে তার লেখা গল্পগুলো পাঠক এবং শ্রোতাদের মন জয় করে নিয়েছে। বিশেষত অ্যাডভেঞ্চার, রহস্য, গোয়েন্দা, গ্রাম বাংলার ভৌতিক তন্ত্রমন্ত্র বিষয়ক গল্প লিখতেই তিনি বেশি ভালোবাসেন। ২০২২ আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তার একক সংকলন ২ অলৌকিক নামের বইটি এবং ২০২৩ সালে বইমেলায় হর্ষনাথ চণ্ডাল গল্প সংগ্রহ নামের বই দুটি প্রকাশ পেয়েছে। লেখার জন্য বিভিন্ন সময় পেয়েছেন নানান পুরস্কার। গল্পে যাওয়ার আগে আমাদের আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে গল্পটি হেডফোন ব্যবহার করে পুরোটা শুনবেন। আর যদি আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। কমেন্ট করে জানাতে পারেন এই ভিন্ন স্বাদের ভয়ের গল্পটি আপনাদের কেমন লাগলো, বা এরকম গল্প আপনারা আরও শুনতে চান কিনা। গল্পের প্রধান চরিত্রে বরুণ, মেজো জ্যাঠা এবং নাগা। গল্পের বিভিন্ন চরিত্রে আছেন দেবাদ্রি, প্রীতম এবং অন্যান্যরা। গল্প পাঠে ও গোয়েন্দা বরুণের চরিত্রে জয়। গল্পের সমন্বয়কারী জ্যাঠা ও নাগার চরিত্রে আমি শুভজিৎ। এই গল্পটি শুনবার আগে আপনাদেরকে অনুরোধ করব নাগার বাকি দুটি পর্ব শুনে আসার। তাহলে এই উপন্যাসটি বুঝতে আপনাদের সুবিধে হবে। নাগার পূর্ববর্তী দুটি পার্টের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স ও আই বাটনে পেয়ে যাবেন। শুরু হচ্ছে তন্ময় মুখোপাধ্যায়ের কলমে অ্যাডভেঞ্চার গোয়েন্দা উপন্যাস নাগার অন্তিম ভাগ। যেহেতু আমরা এই গল্পটি বেশ কিছুদিন পরপর আপলোড করছি, তাই আপনাদের বোঝার সুবিধার জন্য আগের পর্বে যা ঘটেছিল তা এখানে ছোট্ট করে জানানো হচ্ছে। এর আগে যা ঘটেছে, সুদীপ্ত জ্যাঠামশাই কিউরিও সংগ্রহ করতে ভালোবাসেন, অর্থাৎ পুরনো দিনের জিনিস সংগ্রহ করা তার নেশা। এরকমই একবার তিনি একটি প্রাচীন নাগামূর্তি সংগ্রহ করেন মেঘালয়ের মসমাই কেভ থেকে। সেই মেঘালয়ের মসমাই গুহায় এক অজানা গুপ্তধন লুকিয়ে আছে, আর সেই গুপ্তধন পাওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে ওঠেন সুদীপ্ত জ্যাঠামশাইয়ের আরেক বন্ধু নারায়ণ গাঙ্গুলি ওরফে নাগা। গুপ্তধন অবধি পৌঁছানোর জন্য তিনি সুদীপ্ত জ্যাঠামশাইকে অপহরণ করেন। সুদীপ্ত এবং বরুণ জ্যাঠামশাইকে ফিরিয়ে আনতে বেরিয়ে পড়ে মেঘালয়ের উদ্দেশ্যে। তারা হাওড়া স্টেশন পৌঁছয় মেঘালয়ে ট্রেন ধরে যাওয়ার জন্য। স্টেশনে নেমে বরুণ এবং সুদীপ্ত দুজনে মিলে খুঁজতে বের হয় জ্যাঠামশাইকে। গৌহাটি স্টেশন থেকে নাগা জ্যাঠামশাইকে গাড়িতে করে একদম পুলিশ বাজারের দিকে নিয়ে যায়। সেখানে একটি হোটেলে গিয়ে থামে তারা। বরুণ ও সুদীপ্ত দুজনেই একটি প্রাইভেট ট্যাক্সি নিয়ে ধাওয়া করে পুলিশ বাজারের সেই হোটেলের সামনে পর্যন্ত পৌঁছয়। তারপর এবার হোটেলটা রাস্তা থেকে খুব একটা দূরে নয়। বৃষ্টির হাত থেকে বাঁচতে দোকানগুলোর সামনের প্লাস্টিকের শেডের তলা দিয়ে হাঁটতে হাঁটতে গুনে গুনে ১৫০ পা ফেলে চলে গেলাম। বাহারি রঙের কাঠের দোতলা হোটেলের সামনের কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠে ঢুকে রিসেপশন। সেখানে গিয়ে দেখলাম একজন বেটে খাটো খাসিয়া যুবক টেবিলের সামনে চেয়ার পেতে বসে রেজিস্ট্রার দেখছে আর পেন দিয়ে কি যেন লিখছে। আমি এগিয়ে গিয়ে বললাম, रूम मिलेगा? हाँ ज़रूर मिलेगा साहब। डबल या सिंगल बेड साहब? डबल। ठीक है साहब। এরপর ছেলেটি রেজিস্ট্রারে আমাদের দুজনের নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ সমস্ত কিছু লিখল। তারপর উঠে গিয়ে ড্রয়ার থেকে একটা চাবি বের করে এনে বলল, आइए साहब। আমরাও ছেলেটার পেছনে পেছনে গিয়ে কাঠের সিঁড়ি পেয়ে দোতলায় উঠে
রেলিংয়ের ধারে আর সিলিংয়ে লাগানো ঝুলন্ত টবে লাগানো বিভিন্ন রঙের অর্কিড আর নানান ধরনের পাহাড়ি ফুলের শোভা দেখতে দেখতে 4 নাম্বার ঘরের কাছে এলাম। হোটেলের বারান্দায় দাঁড়িয়ে সোজা দক্ষিণ দিকের খাসি পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যটাকে দেখা যায়। বৃষ্টির জন্য সেভাবে অবশ্য দেখা গেল না। আমাদের দেখতে পেয়েই প্রকৃতি যেন মুখ ভার করে অনবরত বৃষ্টি ধারায় কেঁদেই চলেছে। তবে ঠান্ডাটা এখানে আরও তীব্র মনে হচ্ছে। ঘরে ঢুকেই দেখি ঘরটা ছোট হলেও বেশ পরিপাটি করে গোছানো। সাদা রঙের কাঠের দেওয়ালের গায়ে বিভিন্ন রং বেরঙের ফুল পাতার নকশা আঁকা। উত্তর দিকে পর্দা দেওয়া কাঁচ লাগানো একটা কাঠের জানালা, আর পূবেও আরও একটা জানালা আছে দেখলাম। তবে আপাতত দুটোই বন্ধ। ঘরে একটা কাঠের ছোট টেবিল, 2 জন শোবার মতো একটা খাট, তার উপর বালিশ সঙ্গে 2টো কম্বল আর একটা কাঠের দেরাজ। টেবিলটা খাটের পাশের জানালার ধারে রাখা আছে, সঙ্গে 2টো কাঠের চেয়ার। বাথরুমটা ঘরের সঙ্গে লাগানো পশ্চিম বরাবর একটা কোণার দিকে। বাথরুমে ঢুকে বাতি জ্বালিয়ে নিয়ে দেখে এলাম, বেশ ঝকঝকে তকতকে। জলের ব্যবস্থাও বেশ ভালোই আছে দেখলাম। বাথরুম দেখে ফিরে আসতেই ছেলেটি আমার হাতে ঘরের চাবি ধরিয়ে দিয়ে বলল, घर ठीक है साहब? বহুত বড়িয়া হ্যাঁ। ছেলেটা ঘরের বাইরে পা দিতেই সুদীপ্ত বলতে যাচ্ছিল, দুপুর কা খাওয়া। দরজার সামনে দাঁড়িয়ে পড়ে ছেলেটি বলল, क्या साहब, और कुछ चाहिए क्या? বললাম, दोपहर में खाना मिलेगा आपके होटल में? हाँ साहब, ज़रूर मिलेगा। आप हाथ मुंह धो के नीचे डाइनिंग हॉल में चले आइए। खाने में क्या क्या मिलेगा? रोटी है, चावल है, मछली, चिकन, मटन सब मिलेगा साहब, जो भी आपको पसंद है। हाँ ठीक है, तुम जाओ, हम कुछ देर बाद नीचे आते हैं। ठीक है साहब। বলে ছেলেটি চলে গেল। সুদীপ্ত এর মধ্যেই বাথরুমে চলে গিয়েছিল। ফিরে এসে বলল, উফ, এবার শান্তি পেলাম যেন। সেই গৌহাটি স্টেশন থেকে চেপে রেখেছিলাম ভাই, এখন হালকা হলাম। তুই যা, হাত মুখ ধুয়ে আয়, চট করে দুটো একটু খেয়ে আসি, তারপর একটুখানি বিশ্রাম নিই। আমি বাথরুমে চলে এলাম। স্নান সেরে একটু পরেই বেরিয়ে এসে দেখি সুদীপ্ত পূব দিকের জানালার পাল্লাটা সামান্য ফাঁক করে কি যেন দেখতে ব্যস্ত। আমি বললাম, কি রে, হ্যাঁ জানালা দিয়ে এত মনোযোগ দিয়ে কি দেখছিস? আমার গলার শব্দ শুনে ও যেন চমকে উঠল। তারপর জানালাটা বন্ধ করে দিয়ে বলল, জ্যাঠামশাইকে দেখতে পেলাম। কি বলছিস কি? তাই নাকি? কোথায়? এই জানলার সোজাসুজি ওই পাশের হোটেলে একটা জানালা আছে, আর জানলাটা যেই ঘরের, সেই ঘরেই জ্যাঠামশাইকে চেয়ারে বসে ওই ডক্টর গাঙ্গুলির সঙ্গে কথা বলতে দেখলাম। তুই জানলাটাকে সামান্য ফাঁক করে দেখ, তাহলেই আমার কথায় বিশ্বাস হবে। আমিও ঘরের পূবের জানালাটার দিকে এগিয়ে গেলাম। পর্দাটা সরিয়ে জানালার একটা পাল্লাকে সামান্য ফাঁক করে দেখলাম সুদীপ্তর কথাটা মিথ্যে নয়। জ্যাঠামশাই জানালাটার দিকে মুখ করে চেয়ারে বসে আছেন, আর ডক্টর গাঙ্গুলি পেছন ঘুরে তার দিকে চেয়ে কি যেন একটা হেসে হেসে বলছেন। কি বলছেন সেটা বাইরের বৃষ্টির শব্দের জন্য ঠিক বোঝা গেল না। এরপর আমার কাঁধে হাত দিয়ে সুদীপ্ত বলল, খালি পেটে গোয়েন্দাগিরি হয় না ব্রাদার, প্রায় 2টো বাজে, চল খেয়ে আসি, তারপর এসে ভালো করে দেখব। অগত্যা কি আর করব, খিদে তো আমারও পেয়েছিল। তাই জানালাটা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে দরজায় তালা দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। রিসেপশনে ছেলেটি বসেই ছিল। আমাদের দেখতে পেয়েই বলল, सीधा जाके बाएं चले जाइए साहब। আমরাও তাই গেলাম। গিয়ে দেখলাম গোটা 10 কাঠের টেবিল, আর প্রত্যেকটা টেবিলের সঙ্গে দুপাশে বসবার জন্য 4টে করে চেয়ার। মোটামুটি বড় সড়ো একটা ডাইনিং হল বলা চলে। অফ সিজন, তাই খুব বেশি লোকের ভিড় নেই সেখানে। হাতে গুনে 5টা টেবিলে গোটা 10-12 লোক বসে আছে, তারা খাচ্ছে। আমরাও একটা ফাঁকা টেবিল দেখতে পেয়ে সেখানে গিয়ে বসে পড়লাম। আমাদের দেখতে পেয়ে হোটেলের একজন যুবক এসে বলল, क्या खाएंगे साहब? चावल मिलेगा? हाँ साहब, मिल जाएगा। और मच्छी है? हाँ सब है। ठीक है, हम दोनों के लिए ले आओ, जाओ। সুদীপ্ত আমার পেছন দিকে তাকিয়ে আঙুলের ইশারায় দেখিয়ে বলল, ये हम भात नहीं खाएगा,
हम वो ओटा ओटा खाएगा। আমি আমার পেছনের দিকে ঘুরতেই দেখলাম একজন ট্যুরিস্ট ভদ্রলোক মুরগির মাংস আর পোলাও নাকি একটা যেন খাচ্ছিলেন বোধহয়। সুদীপ্তর কথা শুনে সেই ছেলেটি বলল, वो तो जादो स्टीम चिकन है साहब, और उसके साथ है चिकन नेयंग। यहाँ का बहुत ही मशहूर और बढ़िया खाना है साहब, आप खाएंगे क्या साहब? সুদীপ্ত বলল, কি দারুণ নাম রে বরুণ, নামটা শুনেই তো জিভে জল চলে এলো ভাই। ভাই ওইটাই ওই 2খানা প্লেটে লেকে আসো, যাও ভাই যাও, বহুত খিদে পায়া হে। বললাম, ওসব তুই খা, আমি ভাত আর মাছই খাবো। জীবনে তো নাম শুনিসনি, এখন সেটা খেতে পারলেই হয়। আমি হোটেলে ছেলেটাকে আমার জন্য ভাত আর ওর জন্য জাদু স্টিম চিকেন আর চিকেন নেই আনতে বলে দিলাম। ছেলেটা जी साहब अभी ले आते हैं। বলে চলে গেল। দেখলাম সুদীপ্ত এক নাগারে ট্যুরিস্ট ভদ্রলোকের দিকে চেয়ে তখনও তার খাওয়া দেখছে। ভদ্রলোক বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছিলেন, তাই বেচারা কাঁটা চামচ চালিয়ে ফটাফট খেয়ে উঠে হাত ধুয়ে চলে গেলেন। আমার বেশ খারাপই লাগলো ব্যাপারটা দেখে। জগ থেকে গ্লাসে জল ঢালতে ঢালতে সুদীপ্তকে বললাম, একটা মানুষ বেচারা শান্তিতে খাচ্ছে, তার খাবারটার দিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকার কোনো মানে হয় না সুদীপ্ত। ভদ্রলোক বেচারা কোনো রকমভাবে খেয়ে উঠে চলে গেল, এটা কিন্তু খুব খারাপ ব্যাপার। ধুর, আমি তো শুধু দেখেছি মাত্র, এটা তো নয় যে আমি ওনার কাছ থেকে ওই খাবারের প্লেটটাকে কেড়ে নিয়ে এসেছি আর নিজে খেয়ে নিয়েছি। সেটা তো একেবারেই নয় তো বাবা, এতে এত খারাপের কি আছে? তোকে বোঝাতে পারবো না সেটা। এর মধ্যেই আমাদের খাবার চলে এলো। আমার থালায় ভাত, ডাল, ভাজা, একটা 5 মিশেল তরকারি আর 1 পিস বড় কাতলা মাছ। আমার উৎসাহ ছিল সুদীপ্তর খাবারটাকে একবার চাক্ষুষ দেখব। দেখলাম একটা ডিশে চিকেন বিরিয়ানির সঙ্গে একটা বাটিতে কালো তিল দিয়ে রান্না করা মুরগির মাংস। মনে মনে হাসলাম, ভাবলাম আমাদের চিকেন বিরিয়ানিটাকেই ওরা খাসিয়া ভাষায় জাদু স্টিম চিকেন বলে। সেটা টেবিলে পড়তে দেখেই সুদীপ্ত কাঁটা চামচ নিয়ে যেন মাঠে নেমে পড়েছে ওটাকে নিজের পেটে চালান দেবে বলে। কিন্তু অভ্যাস না থাকলে যা হয়, কাঁটা চামচ দিয়ে বিরিয়ানির মাংস কাটতে গিয়ে 3 বার হাত ফসকে চামচ মেঝেতে পড়ে যাওয়ার ফলে মনে মনে বিরক্ত হয়ে শেষমেশ খাওয়ার কাজটা সে ডান হাত দিয়েই চালিয়ে গেল। বললাম, বিরিয়ানির স্বাদটা কেমন রে? এক মুখ খাবার চিবিয়ে চিবিয়ে কোনো রকমে উত্তর দিল সে, ভালো, খুব ভালো। এটা যে বিরিয়ানি সেটা জানতামই না। আমিও খাচ্ছিলাম, তবে রান্নাবান্না বেশ ভালোই বলা চলে। খাওয়া শেষ করে খাবারের টাকা মিটিয়ে দিয়ে ফিরে এলাম নিজেদের ঘরে। সুদীপ্ত জামাকাপড় পাল্টে কম্বল গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়েছে। আমি গিয়ে চেয়ারে বসে রইলাম। ফেরবার সময় দেখলাম হোটেলটার সব মিলিয়ে 12-14টার মতো ঘর, বেশিরভাগ ঘরেই তালা ঝুলছে। বুঝতে পারলাম হোটেলটা আপাতত এখন ফাঁকা, কিন্তু বর্ষার সময় এখানে এলে থাকবার জন্য একটাও ঘর পাওয়া যাবে বলে মনে হয় না। তখন চেরাপুঞ্জি বৃষ্টির অঝোর ধারায় নতুন রূপে ফিরে আসে আর মানুষকে তার রূপের মাধুর্য মিশিয়ে দিয়ে কস্তুরী মৃগের মতো নিজের কাছে আকর্ষণ করে। মোটামুটি হোটেলটায় ঢোকবার সময় তার সেই বর্ষার রূপের এক ঝলক দেখেই আমি বুঝতে পেরেছি বাইরে বৃষ্টির বেগ ভালোই বেড়ে গিয়েছে। কস্তুরীর কথাটা মনে হতেই ফিরে গেলাম পূবের জানালাটার কাছে। পাল্লা ধরে সামান্য খুলতেই দেখলাম উপাসের হোটেলের জানলাটা বন্ধ। যা, এখন কি করব? যাহ কথাটা বোধহয় আমার মুখ থেকে শব্দ করে বেরিয়ে গিয়েছিল, তাই সুদীপ্ত বলল, আবার কি হলো রে? ওই তো জানালাটা বন্ধ করে দিয়েছে। তুইও জানলা বন্ধ করে এসে বিছানায় শুয়ে পড় ভাই, বিকেলে আবার দেখা যাবে। অগত্যা আর কি করব, সুদীপ্তর কথাটাই রাখলাম। জানালাটা বন্ধ করে ফিরে আসতে যাব তো আমার পায়ের কাছে মেঝেতে একটা সাদা রঙের কাগজ পড়ে থাকতে দেখলাম। সেটাকে মেঝে থেকে হাতে তুলে নিয়ে এসে দেখলাম ভাঁজ করা একটা কাগজ। ভাঁজ খুলে দেখলাম কাঁপা কাঁপা হাতে পরিষ্কার বাংলায় লেখা আছে, বরুণ, তোরা বাড়ি ফিরে যা। আমি জানি তোরা পাশের হোটেলটাতেই আছিস।
ডক্টর গাঙ্গুলি কিন্তু তোদের দেখেছে। এমনকি গৌহাটি স্টেশন থেকে এই অবধি তোদের গাড়িটা যে আমাদের গাড়ির পিছনে ধাওয়া করে এসেছিল তাও সে বুঝতে পেরেছে। আমার চিন্তা করিস না, আমি এদের ঠিক সামনে নিয়ে বাড়ি ফিরে যাব। লোকগুলো একেবারেই ভালো নয়, ওদের হাতে কিন্তু আগ্নেয়াস্ত্র আছে, তাই খুব সাবধান। পারলে আগামীকাল সকালেই বাড়ি ফিরে যাস। ভালো থাকিস। ইতি, তোদের জ্যাঠামশাই। চিঠিটা বারদুয়েক পড়ে নিয়ে বুঝতে পারলাম জ্যাঠামশাই ওদের চোখের আড়ালে হয়তো কোনো রকমভাবে চিঠিটা লিখে এই জানালা দিয়ে লাঠি বা ওই রকম কিছু দিয়ে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু জ্যাঠামশাই যতই সাবধান করুক, আমরা বাড়িতে কথা দিয়ে এসেছি যে এবারেও তাকে ফিরিয়ে নিয়ে যাব। তাই এর একটা শেষ না দেখে ফিরে যেতে কোনো রকমভাবেই রাজি নই। তাই সেই ভাবনা নিয়েই বিছানায় এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে চিন্তা করলাম এখন তাহলে কি করা যায়। নিজেদের লুকিয়ে রাখতে পারলাম না আর। লোকটা শেষমেশ সে দেখেই ফেলল আমাদের। ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম বোধহয়। হঠাৎ ঘুম ভেঙে কি যেন একটা মনে পড়ে গেল। বিছানায় উঠে বসে দেখি সুদীপ্ত বিছানায় নেই। একবার ভাবলাম বাথরুমে গেছে বোধহয়। ঘড়িতে তখন বিকেল 5টা বেজে গেছে। ঘরে বাতি জ্বলছে। সুদীপ্তই সেটাকে জ্বালিয়ে দিয়েছে বুঝতে পারলাম। কিন্তু বাথরুম থেকে খানিকক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে বিছানা ছেড়ে উঠে বাথরুমের সামনে গিয়ে দেখি বাথরুমের ছিটকিনিটা বাইরে থেকে লাগানো। তার মানে সুদীপ্ত ঘরের বাইরের বারান্দায় নেই তো। গায়ে একটা শালের চাদর জড়িয়ে চলে এলাম বারান্দায়। এদিক ওদিক চেয়ে দেখলাম, না, সে কোথাও নেই। তাহলে সুদীপ্ত গেল কোথায়? মনে একটা খারাপ চিন্তা ঢুকে গেল। পুনরায় ফিরে এলাম। পূবের জানালাটা সামান্য খুলে দেখলাম সামনের হোটেলের জানালাটা বন্ধই আছে। বাইরেটায় তখন অন্ধকার। ঘরের বাইরে এসে সিঁড়ি দিয়ে নামতেই কানে ভেসে এলো বাংলান্দি ভাষায় সুদীপ্তর কণ্ঠস্বর। সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখি সুদীপ্ত রিসেপশনের টেবিলের সামনেটায় দাঁড়িয়ে রিসেপশনিস্ট ছেলেটির সঙ্গে হেসে হেসে কি যেন কথা বলছে। আমাকে দেখতে পেয়েই বলল, কিরে, ঘুম হলো? ওকে দেখতে পেয়ে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। বললাম, ঘরে আয়, তোর সঙ্গে জরুরি কিছু কথা বলবার আছে। ডাইনিং রুমে চল, চা খেয়ে আসি। এর মধ্যে 2বার চা খেয়ে এসছি আমি, দারুণ চা করে। ঠিক আছে, তাই হবে, চল। বলে দুজনেই রিসেপশন থেকে হেঁটে ডাইনিং রুমের দিকে যাচ্ছি। সুদীপ্ত বলল, ছেলেটা খুব ভালো বুঝলি। আমার তো ঘুম ভেঙে গেল, তখন দেখি তুই নাক ডেকে ঘুমোচ্ছিস, তাই নিচে এসে একটু ওর সঙ্গে কথা বলছিলাম। বলে কি জানিস, আমার চেহারা নাকি মহাভারতের ভীমের মতো। আমার হাতে নাকি একটা গদা দিয়ে দিলেই আমাকে একদম। কথাটা পুরোটা শেষ করতে পারে না, আমার মুখ থেকে বেরিয়ে যায় আর একটা কথা, মৃগধন। মানে তুই আবার সে ধাঁধা নিয়ে পড়লি? ডাইনিং রুমে চেয়ারে বসে বললাম, ভীমের হাতে যে গদাটা থাকে তার নাম কি জানিস? না, জানি না। সেটা আবার কি নাম? মৃগধর বা মৃগধন। তাতে কি? আরে ধাঁধাটায় তো বলেছে মৃগধন। মৃগধন দিয়ে কি হবে? না না না, আমি ভুল শুনিনি, ওটা মৃগধন বলেছিল। আর গুহার ভিতরে সেই ধরনের কোনো মূল্যবান সম্পদ ছিল, আর এই মৃগধন কথাটারই বেশি উল্লেখ পাওয়া যায়। তাহলে তুই যে বললি সেই চোরা শিকারী বৌদ্ধ সন্ন্যাসীর কথা, ওইগুলো কি হলো? সেগুলো তো শুধু কল্পনাই ছিল আমাদের। ধাঁধাটা লেখবার কারণটার আসল সত্যিটা যে কি সেটা তো জানি না। তাহলে এখন কি করব আমরা? এই যে জ্যাঠামশাই চিঠি, আমাদের বাড়িতে ফিরে যেতে বলেছে। এই দেখ। এটা আবার কোত্থেকে পেলি? আমাদের ঘরে পূর্বের জানালাটার সামনে মেঝেতে পড়েছিল। চিঠিটা পড়া শেষ করেই সুদীপ্ত বেজার মুখে বলল, হ্যাঁ, তাহলে আর কি, চল বাড়ি ফিরে যাই। বললাম, আরে অন্যের কথায় আমি কেন যাব? যদি এই চিঠিটা জ্যাঠামশাই লিখে থাকতেন তাহলে আমরা বাড়িতে ফিরে যাব কি না সেটা নিয়ে একবার হলেও ভাবতাম, বুঝতে পারলি? এই শোন, আমার কিচ্ছু ভাল লাগছে না। তুইও দেখছি জ্যাঠামশাইয়ের মতন ওই হেয়ালি করে কথা বলছিস। আরে চিঠিখানা তো তিনি লিখেছেন নাকি? না, ভুল।
চিঠিটা লিখেছে ওই ডক্টর গাঙ্গুলি নামের ভদ্রলোক, তাও আবার ওদের যখন গাড়িটা চলছিল তখন। তার মানে তুই কি বলতে চাইছিস বলতো? চিঠিটা আরও একবার ভালো করে পড়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। প্রথম কথা, জ্যাঠামশাইয়ের হাতের লেখা আমি চিনি, কারণ আমার বাড়িতে যে চিঠিটা এসেছিল ওটা জ্যাঠামশাইয়ের লেখা, আর এটার হাতের লেখা অন্য কারোর। দেখতে পাচ্ছিস? এই দেখ। সে না হয় মানলাম, কিন্তু জ্যাঠামশাই অনন্ত কাকার মতো অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিয়ে থাকতে পারে তো নাকি? আসলে ডক্টর গাঙ্গুলি জ্যাঠামশাইয়ের নাম ব্যবহার করে আমাদের জানাতে চান যে তিনি আমাদের সমস্ত ব্যাপারটাই জানেন। যেমন ওনার গাড়ির পেছনে ধাওয়া করে আমাদের এখানে আসা থেকে শুরু করে আমরা যে তাদের পাশের হোটেলটাতেই উঠেছি, সব কিছু তিনি এই চিঠিতে জানিয়েছেন। এমনকি খুব বুদ্ধি করে লিখেছেন যে ওদের হাতে আগ্নেয়াস্ত্র আছে। তার মানে আমাদের ভয় দেখাতেই তিনি এই কথাটি লিখেছেন। আমার আন্দাজ জ্যাঠামশাই এই চিঠির বিন্দু বিসর্গও জানেন না, আর গাড়িতে বসে লেখবার কারণে লেখাগুলো দেখ কেমন কেঁপে কেঁপে গেছে। গাড়িতে থাকতেই ডক্টর ভদ্রলোক আন্দাজ করেছিলেন যে আমরা তার পাশের হোটেলটাতেই উঠব। ওদের উপর নজর রাখতে যে এই কাজ আমরা করতে পারি সেটা তিনি বুঝেই গিয়েছিলেন। তাই ঠিক সময় মতো চিঠি লিখে রেখে আমাদের উপর কোনোরকমভাবে নজর রেখে এই হোটেলে এসে রিসেপশনিস্ট ছেলেটাকে কিছুটা টাকা খাইয়ে আমাদের ঘরে ডুপ্লিকেট চাবি দিয়ে ঘর খুলে এই চিঠিটা মেঝের উপর ছুঁড়ে দিয়ে গেছে। খুব ভাগ্যের ব্যাপার যে হয়তো চিঠিটা একেবারে জানালাটার কাছেই চলে গিয়েছিল বা নিজেই রেখে এসেছিল। মানে বোঝাতে চাইছিল যে চিঠিটা জানালা দিয়েই জ্যাঠামশাই ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে গেছেন। কিন্তু এই কাজটা সে করলো কখন? ওই যে আমরা যখন দুপুরে এখানে খেতে এসেছিলাম তখন। আবার কি? আচ্ছা, তুই আবার ওই রিসেপশনিস্ট ছেলেটাকে আমাদের কাজের সম্পর্কে কিছু বলে ফেলিসনি তো? না না, হ্যাঁ, একটা অচেনা লোককে আমি সব কথা বলে দেবো? ভাই, আমি না এতটাও বোকা নই। চালাক লোকের উদাহরণ হিসেবে তোকে নিশ্চয়ই দেখিয়ে দেওয়া যায় না। তা কি কথা বলেছিস একটু শুনি। তেমন কিছুই না, ওই সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম তো আমাকে আসতে দেখে আমাকে ডেকে বলল যে আমার চেহারাখানা নাকি ভীমের মতন। এই নিয়ে কথা হচ্ছিল আর কি। তারপর তো এখানে এলাম চা খেতে। এখনই ওই ছেলেটাকে গিয়ে একবার আমার ভীমের শক্তিটাও দেখিয়ে দিয়ে আসবো নাকি সেটা ভাবছি। চল দেখি রিসেপশনে। এত বড় সাহস, টাকা নিয়ে আমাদের ঘরে চিঠি দিয়ে আসা। বার করছি ব্যাটার, চল। শান্ত হয়ে চুপ করে বসে পড় দেখি। এতটা উত্তেজিত হলে আমাদের এখন চলবে না। ঠান্ডা মাথায় আমাদের চিন্তা করে এগুতে হবে, বুঝেছিস? তোর ভীমের শক্তিটার পরে দরকার হতে পারে, ওটাকে আপাতত স্টক করে রাখ। ঠিক আছে, তুই যখন বলছিস আর গেলাম না। আমরা দেখতিস আজকেই। থাক, বস দেখি চুপ করে। আচ্ছা, তোর চেহারাটা কোন দিক দিয়ে ভীমের মতো লাগলো বলতো? ভীম না ঘোড়ার ডিম? তবে হ্যাঁ, তোর শরীর স্বাস্থ্য ভালো এটুকু বলা যায়, কিন্তু তাই বলে একেবারে ভীম এটা মানতে পারছি না। আমার মনে হচ্ছে তোর পেট থেকে আমাদের সম্পর্কে কিছু জানবার চেষ্টায় ছিল ছেলেটা। তোর মিথ্যে প্রশংসা করে তোকে যে একেবারে তাল গাছে তুলে দিতে চাইছিল, এটা এখন বেশ বুঝতে পারছি। साहब, आप लोगों की चाय। হ্যাঁ, ইধার রাখ দো। একটা ছেলে এসে আমাদের জন্য 2 কাপ চা দিয়ে গেল। সুদীপ্ত একটা সিগারেটের প্যাকেট বের করে একটা আমাকে দিল, আর একটা নিজে নিয়ে দেশলাই দিয়ে ধরিয়ে বলল, আচ্ছা, এটা বুঝতে পারলাম না যে তুই কি করে জানলি যে আমাদের ঘরের তালাটা খোলা হয়েছিল? বলছি। আচ্ছা, তুই হয়তো কোনো সময় খেয়াল করেছিস কিনা জানি না যে আমি যখন দরজার বা যে কোনো জায়গার তালা লাগাই তখন সেটাকে উল্টো করে তারপর চাবি দিয়ে লক করি। খেয়াল পড়ছে না, হতে পারে। তারপর বল কি হয়েছে? তো আজও দুপুরে এখানে খেতে আসবার সময় আমাদের ঘরের দরজায় সেই রকমভাবেই তালা দিয়ে এসেছিলাম, কিন্তু খেয়ে যখন ফিরে যাই তখন দেখি তালাটা সোজা করে লাগানো। ছেলেটা তাড়াহুড়োতে সেটা খেয়াল করেনি হয়তো। আমিও সেই সময় অবশ্য খেয়াল করিনি, কিন্তু এখন হঠাৎ মনে পড়ে গেল। বুঝেছি। আচ্ছা শোন, নতুন অচেনা জায়গাটা,
হুটহাট করে আমাকে না বলে কোথাও চলে যাস না, ঠিক আছে? বিপদে পড়ে গেলে কে বাঁচাবে বলতো? আসলে তুই ঘুমোচ্ছিলিস, তাই দেখে আমি আর ডাকিনি। ভাবলাম একটু চা খেয়ে আসি বাইরে থেকে। তো এই রিসেপশনিস্ট ছেলেটা বলল এই হোটেলেই নাকি ভালো চা পাওয়া যায়, তাই এর আগেও একবার এখানে বসে চা খেয়ে গিয়েছিলাম, বুঝলি? পাশেই তো আসাম, তাই এখানকার চাটাও বেশ। একবার খেয়ে দেখ, তাহলে বুঝতে পারবি। তবে হ্যাঁ, চায়ের দামটাও কিন্তু এখানে বেশ বেশি, কেন জানি না। চায়ে চুমুক দিয়ে বললাম, বেশ ভালো। আসলে তখন হঠাৎই কেন জানি না ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বসে দেখি তুই পাশে নেই। ভাবলাম বাথরুমে গেছিস হয়তো, কিন্তু বাথরুমের সামনে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে ছিটকিনি দেওয়া। ভাবলাম ঘরের বাইরের সামনের বারান্দায় আছিস। ছুটে গিয়ে বারান্দায় এলাম, দেখলাম সেখানেও তুই নেই। ভীষণ ভয় পেয়ে গেলাম। পুনরায় ঘরে ঢুকে পূবের জানালার ফাঁক দিয়ে দেখলাম, কিন্তু জানালাটা বন্ধই ছিল দেখে ফিরে এলাম। ভাবলাম তোকে ওরা তুলে নিয়ে যায়নি তো। তাই কোনো রকমে ছুটে ঘরের বাইরে এসে সিঁড়ি দিয়ে নামতেই দেখি কথাটা আমার কেন জানি না মাঝপথেই আটকে যায়। সেই সময় হঠাৎই আমার মাথায় কিসের একটা যেন বিপদের অশনি সংকেতের দিকে ইশারা করতে থাকে। চেয়ার ছেড়ে উঠে পড়লাম। এই শিগগিরই চল, আমাদের এক্ষুনি দোতলায় যেতে হবে, না হলে বিপদ আছে। কি বলছিস? কি কিসের বিপদ? আরে সব পরে বলবো, তাড়াতাড়ি চল, না হলে বড্ড দেরি হয়ে যাবে। এই বলি আমি কোনো রকমে চায়ের টাকাটা মিটিয়ে দিয়ে খুব দ্রুত এগিয়ে যেতে লাগলাম আমাদের ঘরের দিকে। সুদীপ্তকে বললাম, এই একটা কাজ কর, এই রিসেপশনিস্ট ছেলেটার সাথে তুই কথা বলতে থাক, কোনো রকমভাবে যেন দোতলায় না যেতে পারে, ঠিক আছে? আরে কিন্তু বলবোটা কি? ওকে দেখলেই তো এখন আমার রাগ হচ্ছে। তুই তো রাগটা আপাতত সামলে রাখ, যেটা বলছি সেটা এখন কর। তুই ছেলেটাকে বলবি যে আমরা এখানে বেড়াতে এসেছি, এখানে আশেপাশে ভালো ঘোরাঘুরির জায়গা কোথায় কোথায় আছে সেই সব জানবি, ঠিক আছে? আমি আমাদের ঘরে একটা ছোট্ট কাজ সেরেই ফিরে আসব। মনে রাখিস, আমি নিচে না আসা অবধি তুই বা ওই ছেলেটি যেন দোতলায় না যায়। কি করতে চাইছিস সেটা তো বল, না হলে বুঝবো কেমন করে? আরে সব পরে বুঝিয়ে বলবো, এখন যে কাজটা করতে বলছি ওটাকে কর বাবা আমার। ওই যে ছেলেটা, যা কাজে লেগে বল, যা যা যা। রিসেপশনিস্ট ছেলেটা আমাদের দ্রুত আসতে দেখেই কেমন যেন হকচকিয়ে গেল। সামনে যেতেই বলল, साहब थोड़ा सा रुक जाइए, आप लोगों को कुछ कहना था। বললাম, जो भी कहना है मेरे ये अजीज दोस्त को बोल दीजिएगा। लेकिन साहब आपको भी। উফ, ওরে সুদীপ, তো আমি আর কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছি না রে, পেট যে মুড়িয়ে আসছে। তুই ওনার কথাটা শুনে আয়, আমি উপরে গেলাম। হ্যাঁ, अरे अरे साहब, साहब जी रुक जाइए, साहब जी। अरे अरे साहब, साहब जी रुक जाइए, साहब जी। বলেই দোতলার সিঁড়ি দিয়ে সোজা ওপরের বারান্দায়। ওইদিকে রিসেপশনিস্ট ছেলেটা বলেই যাচ্ছে, अरे अरे साहब, साहब जी रुक जाइए, साहब जी। আরে ভাই, তুম কি কইতা হে? আমাকে বাতাও, আমি ওকে বল দেগা। দোতলার বারান্দায় উঠিয়ে দেখলাম আমাদের ঘরের দরজাটা দুই পাশে হাট করে খোলা, তার পর্দাটা এক পাশে ঝুলে আছে। কেউ হাত দিয়ে সেটাকে সরিয়ে দিয়েছে। ঘরের ভিতর থেকে ঠুক ঠুক শব্দ পেতেই বুঝতে পারলাম যা সন্দেহ করেছিলাম তাই ঘটেছে। ভুলটা অবশ্য আমারই ছিল। তখন সুদীপ্তকে খুঁজতে গিয়ে তড়িঘড়িতে ঘরের দরজাটা বন্ধ করতেই ভুলে গিয়েছিলাম। তবে একদিক দিয়ে ভালোই হয়েছে, লোকটাকে এবার ধরতে পারলে অনেক কিছু জেনে নিতে পারবো। তাই পা টিপে টিপে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম ঘরের কাছে। দরজার পর্দাটার আড়ালে চুপ করে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইলাম। ভিতর থেকে তখন আমাদের ব্যাগপত্র ঘাঁটাঘাঁটি করবার শব্দ পাচ্ছি। খানিক বাদেই ক্যাঁচ ক্যাঁচ করে একটা শব্দ পেলাম। বুঝতে পারলাম আমাদের দেরাজটাকে খুলছে এবার, কিন্তু তাতে কিছুই রাখা ছিল না। এই কারণেই বোধহয় দড়াম করে শব্দ হলো, তার সঙ্গে লোকটার চাপা কণ্ঠে গালাগালি শুনতে পেলাম। লোকটা যা খুঁজতে এসেছিল সেটা এখন দেরাজের পায়ার পেছনের দিকে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা আছে। এই জিনিস নিজের ব্যাগের ভিতরে নিয়ে বয়ে চলা বা তার ভিতরে রাখা দুটোই বিপদের ব্যাপার, তাই কাজটা আগেই সেরে রেখেছিলাম। লোকটা এবার ঘরের এদিক ওদিক পায়চারি করছে।
তার জুতোর শব্দ এপাশ থেকে ওপাশে চলে ফিরে বেড়াচ্ছে। এবার জুতোর শব্দটা ধীরে ধীরে এগিয়ে আসছে দরজার দিকে। আমি প্রস্তুত হয়ে আছি। দেখলাম দরজার পর্দাটা খানিকটা নড়ে উঠল, আর আমি তক্ষুনি অতর্কিতে লোকটার উপর ঝাঁপিয়ে পড়লাম। দরজার সেই ভারী পর্দাটাকে দিয়েই লোকটার মাথাটাকে মুড়িয়ে নিয়ে আমার বাঁ হাতে ওর গলাটাকে কবজা করে ডান হাতের মুঠো পাকিয়ে কষিয়ে দিলাম গোটা চারে ঘুষি। আমার ঘুষি খেয়ে লোকটার মুখ থেকে শব্দ বেরিয়ে এলো। নিজেকে ছাড়াবার অক্লান্ত পরিশ্রম করে চলেছে, কিন্তু আমার হাতের কবজা থেকে বেরিয়ে যাওয়া এতটাই সহজ নয়। লোকটা অনেক চেষ্টা করে যখন আর নিজেকে কিছুতেই ছাড়াতে পারল না, তখন বুঝতে পারলাম তার সম্পূর্ণ শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। তখন ছেড়ে দিলাম, আর ছেড়ে দিতেই লোকটা ধপাস করে দরজার সামনের মেঝেতে উপুড় হয়ে মুখ থুবড়ে পড়ে গেল। আমি তক্ষুনি তার সামনে হাঁটু গেড়ে বসে লোকটাকে চিৎ করে শুইয়ে দিয়ে দেখলাম লোকটাকে আমি এখন ভালো করেই চিনে গেছি। তবে এখন লোকটার মুখটাকে ভালো মতো করে দেখলাম। খোঁজা খোঁজা এক মুখ দাড়ির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তার সারা মুখে ছোট বড় সব কাটা ছেঁড়ার পুরনো দাগ। মাথার ব্যান্ডেজটা খুলে গিয়ে ক্ষতস্থান থেকে রক্ত বেরিয়ে আসছে। ঠোঁট দুটো ফেটে গেছে, তাই সেখান থেকে রক্ত ঝরে পড়ছে। লোকটা যে পাক্কা দাগি আসামি সেটা এখন বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। এর মধ্যে সিঁড়িতে জুতোর শব্দ আর বাংলান্দি ভাষায়, আরে ভাই তুমি কিধার যাচ্ছ? শুনতেই বুঝতে পারলাম রিসেপশনিস্ট ছেলেটা এই লোকটাকে বাঁচাতে আসছে। ভাবলাম বেশি বাড়াবাড়ি কিছু করলে ছেলেটাকেও দু এক ঘা দিয়ে দেব, কিন্তু দেখলাম দৌড়ে এসে আমার সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে নাটক করে বলল, क्या क्या हुआ साहब जी? ये कौन है? হে কি রে, এই লোকটা আবার কে রে? बेटा चोर, मेरे घर में ये चोर घुस गया था, हमने पकड़ लिया। चोर? हमारे होटल में चोर? हाँ, जाओ जाके पुलिस को बुला के लाओ जल्दी। পুলিশের নাম শুনেই ছেলেটার চোখ মুখ ভয়ে যেন কেমন হয়ে গেল। তারপর বলল, साहब जी आप लोग टूरिस्ट हैं, घूमिए फिरिए, क्यों पुलिस के झमेले में पड़ते हैं? आप इसको हमारे हवाले कर दीजिए, हम इसको पुलिस के पास लेके चलेंगे। इसको छोड़ दीजिए साहब। এই হ্যাঁ ঠিকই বলেছো, এইসব পুলিশের ঝামেলায় পড়ে আর ঝামেলা বাড়াসনি ভাই, এমনিতেই অনেক ঝামেলায় ফেঁসে আছি। চুপ কর, তুই কি জানিস যে এই লোকটাই ট্রেনে আমাদের মারতে গিয়েছিল? এই সেই লোক নাকি? বলছিস কি? কিন্তু এখন আবার আমাদের ঘরে কি করতে ঢুকেছিল? কুকুরিটা খুঁজতে এসেছিল। ভাই आप पुलिस को बुला के लाओ जल्दी। छोड़ दीजिए ना साहब, झमेला हो जाएगा, हमारा होटल बदनाम हो जाएगा। अच्छा, ये जो चिट्ठी है इसको हमारे कमरे में पहुंचाने के लिए तुम इससे कितने पैसे लिए थे हम सब कुछ जानते हैं। কথাটা শুনেই ছেলেটা চমকে উঠল। তারপর 3-4 বার ঢোক গিলে বলল, नहीं साहब, मतलब हम क्यों ऐसा काम करेंगे, हमने कोई चिट्ठी विट्ठी नहीं लिया। अच्छा ठीक है, तो हम जाके पुलिस को बुला के लाते हैं। वो लोग आएंगे तो अभी दूध का दूध और पानी का पानी पता चल जाएगा। बुला के लेके आऊं क्या? नहीं साहब, नहीं साहब, हमको माफ़ कर दीजिए साहब, गलती हो गया साहब, किसी को बताना मत साहब, नहीं तो हमको होटल से निकाल देगा। माफ़ कर दीजिए साहब, प्लीज़ माफ़ कर दीजिए। ठीक है तुम जाओ, हमको इससे कुछ काम है, पूछताछ करना है, बाद में इसको छोड़ देंगे हम। अभी तुम जाओ। ठीक है साहब। কথাটা বলেই ছেলেটা যে গতিতে ওপরে উঠে এসেছিল আবার সেই গতিতেই নিচে ফিরে গেল। সুদীপ্তকে বললাম, আমার ব্যাগের সামনের খাপটা চেন খুলে দেখ, ভিতরে নাইলনের দড়ি আছে, চট করে গিয়ে নিয়ে আয় তো। ঠিক আছে, নিয়ে আসছি বলে সে চলে গেল। একটু পরেই পুনরায় ফিরে আসতেই বললাম, হাত দুটো ভালো করে বাঁধ দেখি, আর তোর ভীমের শক্তি দিয়ে লোকটাকে ঘরে নিয়ে চেয়ারে গিয়ে বসিয়ে দে। এর কাছ থেকে আমাদের এখন অনেক কিছু জেনে নিতে হবে। সুদীপ্ত লোকটাকে নিজের দু হাতে কোলপাঁজা করে তুলে নিয়ে ঘরের ভিতরে চেয়ারে গিয়ে বসিয়ে দিল। আমি এক গ্লাস জল এনে লোকটার চোখে মুখে ছিটিয়ে দিতেই দেখলাম জ্ঞান ফিরে এলো। ধীরে ধীরে মাথা তুলে আমাকে সামনে দেখতে পেয়ে
কেমন একটা তির্যক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বলল, সারা মরবি, তোরা দুটোই আমার হাতে মরবি। নিজেদের ভালো চাস তো কুকুরিটা ভালোই ভালোই আমারে দিয়ে দে, নাহলে। এই, তোর নামটা কি? না আমার নাম জেনে তুই কি করবি শালা? কাশীনাথ, বুঝলি? আমার নাম কাশীনাথ খাস্তগির। ছেড়ে দে আমাকে। বেশ ভালো। তা তোর বাড়ি কোথায়? খিদিরপুর চিনিস? হ্যাঁ, খিদিরপুর। খিদিরপুরে চল আমার সঙ্গে, সেখানে গেলেই দেখতে পাবি সেখানে আমার কীরকম দাপট। তা জেল থেকে কবে ছাড়া পেলি? নাকি কেউ ছাড়িয়ে নিয়ে এসেছে তোকে তার কাজে লাগবে বলে? কথাটা শুনেই লোকটার দৃষ্টিতে একটা হতবাক হয়ে যাওয়ার ভাব পরিষ্কারভাবে লক্ষ্য করলাম। অবশ্য আমি প্রশ্নটা আন্দাজ করেই করেছিলাম। দেখলাম তাতে কাজ হয়েছে। সে বলল, তিনটে মানুষকে মেরে ফেলেছি এই নিজের 2 হাতে। তার জন্য আলিপুর জেলেই ছিলাম। সাক্ষী আর প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেলাম। তাহলে তুই এখন ভাড়াটে গুন্ডা হিসেবেই কাজ করছিস, তাই তো? তুই কি তারা পুলিশ নাকি বে, যে তোর সব কথার উত্তর দেবো? হ্যাঁ, এই ভালো চাষ তো ছেড়ে দে বলছি, না হলে না। ভুল করছিস। তুই এখন আমার ফাঁদে পা দিয়ে হাবুডুবু খাচ্ছিস। তোকে আমি না ছাড়া পর্যন্ত তুই এই ঘর থেকে এক পাও নড়তে পারবি না, মনে রাখিস। আর আমি এক্ষুনি চাইলে পুলিশ ডেকে তোকে ধরিয়ে দিতে পারি। এতই সোজা? কাশীনাথ কাঁচা কাজ করে না। কি অপরাধের জন্য আমাকে তুই পুলিশের হাতে তুলে দিবি শুনি? হ্যাঁ, কোনো প্রমাণ আছে কি? সালা 3টে মার্ডার করার পরেও কেউ কিচ্ছু প্রমাণ করতে পারলো না। তুই তো সালা একটা চুনো পুটি। এই বরুণ, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না ভাই। ভীমের চোটটা একবার দেখাবো নাকি? না না, তুই বরং আমার ব্যাগের চেন খুলে আমার ওষুধের বাক্সটা দে আমাকে। রক্তটা বন্ধ করা দরকার। আরে যা, দাঁড়িয়ে থাকিস না। আরে কিন্তু লোকটা তখন থেকে তোকে... আরে এটা ওর কাজ, এর জন্য ও টাকা নিয়েছে। ওর কাজটাও করেছে। হাজার হোক, কাশি কিন্তু মানুষ। সেটা ভুলে গেলে আমরাও তো ওর মতো আসামি হয়ে যাব। পার্থক্য কিছুই থাকবে কি ওর আর আমাদের মধ্যে? তুই যা ইচ্ছে কর, আমি আর কিচ্ছু জানি না। তুই পারিসও বটে, আবার দয়া দেখাচ্ছে। এই বলে সুদীপ্ত গিয়ে আমার ব্যাগ খুলে ওষুধের ছোট্ট বাক্সটা আমার হাতে দিয়ে খাটের একপাশে গোমড়া মুখে গিয়ে বসে পড়ল। আমি বাক্স থেকে অ্যান্টিসেপটিক লোশন বার করে তুলোয় ঠেলে এগিয়ে গিয়ে কাশীনাথের কপালে ক্ষতের জায়গাটায় লাগিয়ে দিতেই সে করে শব্দ করে উঠল। ফেটে যাওয়া ঠোঁটের দুপাশে রক্ত মুছে দিয়ে বললাম, আমার জন্য তোকে যে একটা কাজ করে দিতে হবে রে কাশী। হ্যাঁ, টাকা দেব অবশ্যই তার জন্য। এতদিন টাকা নিয়ে লোকের খারাপ করে এসেছিস, আজ তোকে সুযোগটা দিচ্ছি একটা ভালো কাজের। কি করবি তো কাশী? কাশী কতটা হতবাক হয়ে বলল, হ্যাঁ, কি কাজ আগে শুনি, তারপর করবো কিনা ভেবে বলবো। খবর চাই। মানে তোকে যে ভাড়া করে তার কাজ করাতে এখানে এনেছিল ডক্টর গাঙ্গুলি, তার সমস্ত খবর আমার এখন চাই। বল, তার জন্য তুই কত টাকা নিবি? তুই কি পুলিশ নাকি বে, যে এত জিজ্ঞাসাবাদ করছিস? আবার গুয়াহাটি থেকে আমাদের গাড়িটার পিছনে পিছনে ধাওয়া করে এসেছিস দেখলাম, তারপর আবার ডাক্তারবাবুর খবর জানতে চাইছিস। না, আমি কোনো পুলিশ নই। আমরা দুজন আমাদের জ্যাঠামশাইকে বাঁচাতে তাকে এই ডক্টর গাঙ্গুলি নামে লোকটার হাত থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি। তার জন্য চাই কিছু খবর, আর সেটা তুই একমাত্র দিতে পারিস কাশী। তার জন্য তোকে টাকা দেব আমি। সারা বেইমানের দুনিয়া। ভেবেছিলাম জেল থেকে খালাস পাওয়ার পরে ভালো কোনো কাজকর্ম করব, কিন্তু আমার মুখ দেখে কেউ আর সারা ভালো কাজ দিতে চায় না। হ্যাঁ, টাকা নিয়েছি আমি, তবে বেইমানি আমার রক্তে নেই। কিন্তু সেটা খারাপ কাজ করতে গেলে। কিন্তু ভালো কাজের জন্যে আমি মনিবের সাথে বেইমানি করতে পারি, আর টাকাও দিতে হবে না তার জন্য। বল, কি জানতে চাস তুই? সুদীপ্ত,
কাশির হাত দুটো খুলে দে এবার। পারবো না, তুই খুলে দে। ঠিক আছে বলে আমি উঠে গিয়ে কাশির হাত দুটো খুলে দিলাম। কাশি হাত দুটোকে ছাড়া পেয়ে নিজের কপালে আর ঠোঁটে হাত দিয়ে শব্দ করে উঠল। তারপর বলল, হাতে পায়ে দুটোতেই বেশ জোর আছে তোর। কিছু মনে করিস না কাশি, তোর কাজ যেমন তুই করেছিস আমিও তেমন আমার কাজ করেছি। ছাড় সে কথা, এখন বল, তুই আমাদের এই ঘরে কুকুরিটা খুঁজতে এসেছিলি তাই তো? জানিসই তো সবই। আসলে কুকুরিটা, হ্যাঁ, ওটা না পেলে ডক্টর গাঙ্গুলি তোকে 1 টাকাও দেবেন না, কি তাই তো? আরে বাস, তুই তো দেখি সব জানিস। তুই কি গোয়েন্দা নাকি রে? না, তবে ছোটবেলা থেকেই আমার ভালো একজন গোয়েন্দা হওয়ার ইচ্ছে ছিল। আচ্ছা, এই কুকুরিটা যদি তোর কাছে থাকে তাহলে ওটাকে ডাক্তারবাবুকে দিয়ে ঝামেলা মিটিয়ে দিলেই তো পারিস। বেকার ওটা নিয়ে কি কাজ তোদের? আমার কাছে থাকলে না একটা কাজে দিত। চিন্তা করিস না, ওটা জায়গা মতোই আছে, তোর কোনো চিন্তা নেই। ডক্টর গাঙ্গুলির হয়ে তোর কাজের টাকা তুই ঠিক পেয়ে যাবি, আমি কথা দিলাম। তবে তার জন্য তোকে আমাদের কিছু কাজ করে দিতে হবে। কি করবি তো বল? ঠিক আছে, করব। কি কাজ করতে হবে বল? আগামীকাল ডক্টর গাঙ্গুলি আমাদের জ্যাঠামশাইকে নিয়ে কোথায়, কোন সময়, কিভাবে যাবেন তার সমস্ত কিছু জানতে চাই। সত্যি কথা বলতে আমার সামনে এইসব ব্যাপারে ডাক্তারবাবু কিছুই কথা বলেন না। তিনি তার অ্যাসিস্ট্যান্ট সাত্তকী বাবুকে নিয়ে গোপনে মিটিং করেন। আমি ওসবের ধারে কাছে থাকি না বললেই চলে। আমাকে যে কাজ বলে দেয় আমি সেটা করে আসি, বাস এইটুকুই শুধু। তবে হ্যাঁ, কাল কোনো একটা ঝর্ণার ধারে যাওয়ার কথা আছে, এইটুকু শুধু জানি। আর সেখানে নাকি কোনো গুপ্তধন আছে বলে শুনলাম। সে তো ট্রেনে থাকতেই তুই শুনেছিস। আচ্ছা, কখন বেরোবে সেটা কি জানিস? যথাসম্ভব কাল সকালের দিকে। ঠিক আছে, তুই এখন চলে যা। আর শোন, তুই গিয়ে কিন্তু ডক্টর গাঙ্গুলিকে বলবি যে তুই আমাদের ঘরে ঢোকবার আগেই আমাদের ঘরে ফিরে আসতে দেখে তুই লুকিয়ে পালিয়ে এসেছিস। ঠিক আছে, মনে থাকবে? হ্যাঁ, ওটা আবার বলতে হবে না, বুড়োটাকে আমি ঠিক সামলে নেব। আর কিছু কাজ? নিচে যাওয়ার সময় রিসেপশনিস্ট ছেলেটা তোকে কিছু জিজ্ঞাসা করলে কি বলবি? সারা, ওটা একটা ইঁদুরের বাচ্চা। ছোকরাটা আমাকে দেখলেই ভয়ে সিটিয়ে যায়। ও আবার আমাকে জিজ্ঞেস করতে আসবে। এনে এই মলমটা তোর কাটা জায়গায় লাগিয়ে নিস। আর হ্যাঁ, নতুন কোনো খবর পেলে যে করেই হোক আমাদের জানাতে ভুলে যাস না যেন। কাশি চেয়ার ছেড়ে উঠে পড়ে বলল, সত্যি তোর মতো আজ অব্দি আমাকে কাউকে দেখিনি। কথা দিলাম বস, তোর জন্য আমার জান হাজির। চলি তাহলে। জান হাজির? আচ্ছা যা। কাশি আমাদের ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি সুদীপ্তর দিকে ঘুরে দাঁড়িয়ে বললাম, কি বুঝলি? দেখলি কাশিকে কেমন নিজের কথার ফাঁদে ফেলে আমাদের দলে টেনে নিলাম। দেখলাম। এই জন্যই তোকে বলি যে মাথা গরম করে কোনো কাজ হয় না। ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে তারপর এগিয়ে যেতে হয়। এরে, মাথা ঠান্ডার কথায় মনে পড়ে গেল, বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। চল আরও একবার ডাইনিং রুম থেকে চা খেয়ে আসি। চাটা সত্যি খুব ভালো ছিল বুঝলি। ওই চা খেয়েই হঠাৎই আমার বুদ্ধি খুলে গেল। আরে ওঠ, চল দেখি, চল। উফ, আর চিন্তা নেই, কাশি এখন আমাদের দলের লোক, আমাদের আটকে রাখবার আর কেউ নেই। চল চল, আর দেরি করিস না। আরে চল না, চাটা খেয়ে তোকে বাঁশের আচার আর কমলা লেবুর ফুলের মধু দেখিয়ে নিয়ে আসি। চল, চাইলে কিন্তু তুইও কিনতে পারিস। সুদীপ্ত উঠে জ্যাকেটের উপর চাদর মুড়িয়ে নিয়ে বলল, চল। আমিও আমার গায়ে একটা চাদর জড়িয়ে মাথা অবধি ঢেকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। অবশ্যই এবার আর তালাটা দিতে ভুলে গেলাম না, তবে সেটা আমার নিয়মে, তালাটাকে উল্টো দিক করে। দুই বন্ধু মিলে এখন নিশ্চিন্তে ডাইনিং রুম থেকে বেশ গল্প করে চা সিগারেট খেয়ে হোটেলটার বাইরের বাজারে চলে এলাম।
বৃষ্টিটা কমে গেছে ঠিকই, কিন্তু বাইরে ভীষণ রকম কনকনে ঠান্ডা লাগছে। আলো ঝলমলে বাজারঘাট, লোকজনের ভিড়, আর রাস্তা দিয়ে অনবরত গাড়ি ঘোড়া চলাচলে বেশ জমজমাট হয়ে আছে সমস্ত পাহাড়ি অঞ্চলটা। চেরা গ্রাম জুড়েই সম্পূর্ণ বাজারটা। তবে ট্যুরিস্ট লোকজন খুবই কম সংখ্যক দেখতে পেলাম। বাজার করতে আসা বা দোকানদার সব জায়গাতেই বেশিরভাগ খাসিয়া জনগোষ্ঠীর লোকজনের ভিড় চোখে পড়ল। খাসিয়াদের ঐতিহ্য হল মেয়েদের অধিকার সবার আগে। এখানে ছেলে বিয়ে করে মেয়ের বাড়ি গিয়ে সারা জীবন বসবাস করে। মেয়েরাই দোকানপাট থেকে শুরু করে সমস্ত কিছুই চালায় বা সামলায় বলা যায়। আর সেই কারণেই বোধ হয় এই সমস্ত শৈলরাজ্যটা এত সুন্দর করে, এত অপরূপ করে সেজে উঠেছে মাতৃত্বের স্নেহস্পর্শে, তার লালন পালনে। চারিদিকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনি তাদের বন্ধুত্ব সুলভ আচার ব্যবহার। সরল সাদাসিধা নিরীহ মানুষগুলোর মনে কারোর কোনো হিংসা নেই, বিবাদ নেই। সর্বদা একমুখ হাসি নিয়ে স্ব ইচ্ছায় এগিয়ে আসে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। তুমি কি জানতে চাও, সমস্ত কিছু তোমাকে সুন্দর করে বুঝিয়ে বলে দেবে তারা। খাসিয়ারা তাদের নিজেদের খাসিয়া ভাষার পাশাপাশি হিন্দি আর ইংরেজি ভাষা মিশিয়ে কথা বলে। অপরূপ এই প্রাকৃতিক কোলে খাসিয়া মানুষগুলো সত্যি কি অদ্ভুতভাবে ভালো। হ্যাঁ, ভালো মানুষের রূপ কল্পনা করলে বোধহয় এদের কারোর মতোই দেখতে হবে তাকে। খাসিয়া শিল্পকলা এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু হল এই চেরা গ্রাম। যাই হোক, বাজারের ভিতর এদিক ওদিক ঘুরে ঘুরে দেখলাম সেখানে বিভিন্ন রকমের ফল, শাকসবজি থেকে মাছ, মাংস, শীতের পোশাক, হাতের নানান শিল্পকর্ম সবই পাওয়া যায়। তবে যেটা দেখতে এসেছিলাম সেটা হলো বাঁশের আচার। একটা দোকানে ঢুকে গিয়ে জিজ্ঞাসা করতেই একটা আচারের বোতল হাতে ধরিয়ে দিল। প্রথমটায় দেখে চালতার আচার বলে মনে হলেও চেখে দেখবার জন্য যখন চামচে করে খাসিয়া দোকানি মহিলা আমাদের দুজনের হাতে একটু করে দিলেন, তখন খেয়ে দেখলাম সত্যি এটা অসাধারণ খেতে। সুদীপ্ত বাঁশের আচার শুনে সেটাকে হাতে নিয়ে প্রথমে নাক সিটকে থাকলেও অনেক অনুরোধ করবার পর যখন আচারটা একটুখানি চেখে দেখল, শেষমেশ একটা আচারের জার কিনেই নিল। বলল, মার বাবাকে গিয়ে খাওয়াবো, বুঝলি, দারুণ খেতে। ভদ্রমহিলার কাছ থেকে জানতে পারলাম বাঁশের কোড়ুল দিয়ে, মানে বাঁশ গাছের গোড়ায় যে কচি বাঁশ বেরিয়ে আসে সেটা দিয়েই নাকি প্রধানত এই আচার তৈরি করা হয়। এরা আবার সেই বাঁশের কোড়ুল নাকি সবজি হিসেবেও খায়। খেতে নাকি বেশ ভালো এবং খুবই পুষ্টিকর সবজি। যাই হোক, এরপর গেলাম ফলের দোকানে। সেখানে কমলা লেবুর ফুলের মধুর খোঁজ করতেই একটা মধুর শিশি আমার হাতে ধরিয়ে দিল। তবে সেটাকে আর চেখে দেখিনি। দোকানদার বলল কিছু মৌমাছি আছে যারা নাকি বেছে বেছে এই কমলা লেবুর ফুলের মধু সংগ্রহ করে নিয়ে তাদের মৌচাকে এই মধু তৈরি করে। পাউরুটিতে মাখন লাগানোর পরে তার উপর একটুখানি এই মধু দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। অবশ্য এখান থেকে ফেরার একদিন পরে সকালে জলখাবারের সময় দুজনেই নিজেদের যে যার বাড়িতে ফিরে গিয়ে খেয়ে দেখেছিলাম। সত্যি কথা বলতে দোকানদার খাসিয়া লোকটি এক ফোঁটাও মিথ্যে বলেননি। সত্যি কমলা মধু দিয়ে পাউরুটি খেতে ছিল দারুণ সুস্বাদু। অবশ্য সেই সময় ফলের দোকানটা থেকে দুজনেই একটা করে শিশি কিনে নিয়েছিলাম। তারপর হাঁটতে হাঁটতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা ঠেলাগাড়ি থেকে গরম গরম চিকেন মোমো খেয়ে সন্ধ্যে টিফিন সেরে খানিকটা সময় এদিক ওদিক ঘুরে ফিরে দেখে নিলাম। এরপর একটা ফোনের বুথ দেখতে পেয়ে সুদীপ্তর বাড়িতে ফোন করে দিলাম। আমরা এখানে এসেছি প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেছে। বাড়িতে না জানি কত কিছু চিন্তা করছে, সেটা ভেবেই ফোনটা করেছিলাম। খুব ভাগ্য ভালো যে ফোনটা ধরেছিল ছোটকা। কেমন আছি, কোথায় আছি, কি কি হলো, এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে প্রায় আধা ঘন্টা মতো কথা বলে ফোন রাখল। মাঝখানে সুদীপ্ত আবার জ্যাঠামশাই আর জেঠিমার সাথে কথা বলেছে। বাঁশের আচার আর তার পিছু ছাড়ছিল না বলে সেই নিয়েই বেশি কথা হচ্ছিল। তাই আমি শেষকালে, জেঠিমা কাল আবার সময় পেলে ফোন করবো, চিন্তা নেই, হ্যাঁ, বলে ফোনটা কেটে দিলাম। না হলে কত রাত অবধি সেই নিয়ে যে কথা চলতো তার ঠিক নেই।
এরপর চেরাপুঞ্জির চেরা বাজার থেকে যখন হোটেলে ফিরছি তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। রাত তখন প্রায় 9:15। রাত 8টা থেকেই বাজারের দোকানপাট সব বন্ধ হয়ে যাওয়া শুরু হয়ে যায়। আমরা যখন ফিরে আসছি তখন ওই শৈল বাজারটি রাতের কালো অন্ধকারের চাদরে মুখ ঢেকে ফেলেছে। বাজারের সমস্ত ছোট বড় দোকানের বাতিগুলো নিভে গেছে। পথঘাট তখন প্রায় জনশূন্য বলা যায়। এখানে খুব তাড়াতাড়ি বাজার বন্ধ হয়ে যায়। তাই অতি দ্রুত পা চালিয়ে হোটেলে ঢুকে রিসেপশন পেরিয়ে যেতে গিয়েই দাঁড়িয়ে পড়লাম, কারণ সেই সময় রিসেপশনে বসে থাকা অন্য আরেকটি ছেলে আমাকে ডাকলো। साहब सुनिए, जरा इधर आइएगा। हाँ बोलिए, क्या बात है? ये लेटर आपको किसी ने देने के लिए बोल दिया साहब। আমি চিঠিটা হাতে নিয়ে বললাম, आप किसने दिया? आपने देखा है उसको? नहीं साहब, मेरे आगे इधर जो लड़का बैठा था उसने घर जाते समय हमको बोला कि ये लेटर ऊपर 4 नंबर घर के साहब लोग बाहर से जब लौट आए तो उसको दे देना। ও আচ্ছা ঠিক হ্যাঁ। এই বলে চিঠিটা হাতে নিয়ে আমাদের ঘরে ফিরে এলাম। ঘরে ঢুকে চিঠিটা খুলে দেখলাম তাতে লেখা আছে, সকাল 8টায় সাত ঝর্ণা কাশি। চিঠিটা পড়া শেষ করেই বুঝতে পারলাম ব্যাপারটা। খাটে বসে কম্বল গায়ে দিয়ে সুদীপ্ত বলল, কিরে কাচিঠি কি লিখেছে? আমার দেওয়া ওষুধে কাজ হয়েছে কাশির, বুঝলি, সেটাই চিঠি লিখে জানিয়েছে। চল দেখি, চট করে খেয়ে এসে তাড়াতাড়ি শুয়ে পড়ি। আগামীকাল সকাল 8টা থেকে আমাদের অনেক দৌড়াতে হবে বলে মনে হচ্ছে। আরে আবার হেয়ালি কেন করছিস? কথাগুলো তো পরিষ্কার করেই বলা যায় নাকি? উফ, সমস্ত কিছু তোকে ভাঙিয়ে বলতেই হবে, না হলে তুই কিছুই বুঝতে পারিস না কেন কে জানে। আরে রেগে যাচ্ছিস কেন? এর মধ্যেই আমাকে বলা কথাগুলো ভুলে গেলি? এখন একদম মাথা গরম নয়। আচ্ছা শোন তাহলে, কাশি এই চিঠিটা আমাদের লিখেছে আর তাতে জানিয়েছে যে ডক্টর গাঙ্গুলি আগামীকাল সকাল 8টা নাগাদ জ্যাঠামশাইকে নিয়ে 7 সিস্টার্স ফলসে যাবেন। এবার বুঝতে পারলি কিছু? হ্যাঁ বুঝে গেছি। তো এইটুকু কথা বলতে আবার হেয়ালি করতে হয় নাকি? দেখ তো কত সুন্দর করে বুঝিয়ে বললি, আর আমিও বুঝে গেলাম। এবার চল খেয়ে আসি। চল 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 চল। দুজনে ডাইনিং রুমে গিয়ে রুটি আর সঙ্গে মুরগির কারি খেয়ে নিজেদের ঘরে ফিরে এলাম। ঘড়িতে তখন রাত 9:45। সুদীপ্ত গিয়ে কম্বলের তলায় শুয়ে পড়ল। আমি আমার ব্যাগে কিছু দরকারি জিনিসপত্র গুছিয়ে রেখে দিলাম, কারণ আগামীকাল এই জিনিসগুলো লাগতে পারে। এরপর ঘরের বাতি নিভিয়ে দিয়ে আমি চলে গেলাম পূবের জানালাটার ধারে। জানালার একটা পাল্লা খুলে দেখলাম ওপাশের হোটেলের জ্যাঠামশাইদের ঘরের বাঁ দিকের জানালার পাল্লাটা বেশ খানিকটা খোলা আছে। ঘরে বাতি জ্বলছে। জ্যাঠামশাই একটা টেবিলের সামনে চেয়ারে বসে কি যেন একটা দেখছে। তার উল্টো দিকে গালে হাত দিয়ে বসে আছে ডক্টর গাঙ্গুলি। তিনি জ্যাঠামশাইকে মাঝে মাঝে কিছু একটা বলছে বলে মনে হলো। ডক্টর গাঙ্গুলির ঠিক পেছনে দাঁড়িয়ে আছে অ্যাসিস্ট্যান্ট সাত্তকী। সেও একদৃষ্টে টেবিলের দিকে চেয়ে আছে। আমি পেছনে সরে এসে ব্যাগ খুলে আমার বায়োনোকুলারটা বার করে এনে ফিরে গেলাম জানালাটার কাছে। বায়োনোকুলারে চোখ লাগিয়ে টেবিলের উপরটাই দেখলাম। দেখে মোটামুটি বুঝতে পারলাম যে ওটা সেই তুলোট কাগজের টুকরোটা। তার উপর হিজিবিজি কী সব লেখা আছে। এতটা দূর থেকে বোঝাই খুব মুশকিল। অবশ্য কাগজটাকে আমার হাতে দিয়ে পড়তে বললে আমারও বোধহয় মাথার ভিতরে সমস্ত কিছু তালগোল পাকিয়ে যাবে। তবে যা বুঝতে পারলাম সেটা হলো জ্যাঠামশাই লেখার নিচে কিছু সাংকেতিক চিহ্নগুলোকে বোধহয় উদ্ধার করবার চেষ্টা করে যাচ্ছেন। এদিকে ঘর ঘর শব্দ করে নাক ডেকে আমাদের বাংলান্দি বাবু গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। ভাবলাম না, আর দেরি করে লাভ নেই, গিয়ে শুয়েই পড়ি। জানালা বন্ধ করে ফিরে এলাম বিছানায়। বায়োনোকুলারটাকে টেবিলে রেখে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম।
শুয়ে শুয়ে অনেক কিছুই চিন্তা করলাম। তারপর এক সময় ঘুমিয়ে পড়লাম। হঠাৎই কি হলো বুঝতে পারলাম না। সুদীপ্ত দৌড়ে এসে আমাকে বলল, আরে তাড়াতাড়ি চল আমার সঙ্গে, তোকে একটা দারুণ জিনিস দেখাবো। বললাম, কি দেখাবি? হ্যাঁ? আরে চল না আগে, তুই দেখলে একদম অবাক হয়ে যাবি ভাই। আয় আয় তাড়াতাড়ি আয়। সুদীপ্ত আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলল। কোথায় নিয়ে যাচ্ছে জানি না। কিছুটা দূর যাওয়ার পরে আমার সামনে দেখছি খাসি পাহাড়ের ভীষণ গভীর একটা গিরিখাতের একেবারে ধারে এসে আমি দাঁড়িয়ে পড়েছি। নিচে তাকাতেই বুকটা কেঁপে উঠল। বাপরে, আমি যদি আর এক পা এগিয়ে যাই গিরিখাতের কত গভীরে গিয়ে পড়ব তার ঠিক নেই। হঠাৎই সুদীপ্তর আমার হাত দুটো টেনে ধরে বলল, আরে এই দিক দিয়ে চলে আয় আমার সঙ্গে। দেখলাম একটা ঢালু পাহাড়ি পথের ঢালের খাঁজে পা ফেলে আমি গিরিখাতের নিচের দিকে ক্রমশ নেমেই চলেছি। ছোট বড় অজস্র রং বেরঙের পাথর সেই পথের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বেশ অনেকটা নিচে নামবার পরে চোখের সামনে দেখলাম কোনো একটা নাম না জানা গুহা। পাহাড়ের বুকে কেউ যেন বিশাল একটা গর্ত খুঁড়ে রেখেছে। বাইরেটায় সবুজ ঘন জঙ্গলে ঢাকা। গুহার উপর পাহাড় থেকে গাছের অসংখ্য ঝুড়ি নেমে এসেছে, আর গুহার ভিতরে মিশ কালো শুধু অন্ধকার। বাইরে থেকে গুহার ভিতরটায় কিছু দেখা যাচ্ছে না। সেই সময় হঠাৎই আমার পায়ের পাতায় খুব ঠান্ডা অনুভব করলাম। সেই দিকে চেয়ে দেখি কোথা থেকে দুধ সাদা রঙের মেঘ এসে আমার পায়ে ধাক্কা দিচ্ছে। তারপর দেখলাম একটা সরু স্বচ্ছ জলের ধারা অনবরত গুহার ভিতর থেকে বেরিয়ে এসে আমার পায়ের পাতা ছুঁয়ে ঢাল বেয়ে বিশাল এক জলপ্রপাতের রূপ নিয়ে ঝরে পড়ছে পাহাড়ের বুক চিরে অতল গভীর গিরিখাতের নিচের দিকে। সে সময় আবারও আমার হাতে একটা টান অনুভব করলাম। আরে আয়, দাঁড়িয়ে পড়লি কেন? সুদীপ্তর পেছন পেছন গুহার ভিতরে ঢুকে গেলাম। সেখানে শুধু গভীর অন্ধকার। আমার শরীরে সর্বত্র বিন্দু বিন্দু জলের ধারা ওপর থেকে টপ টপ করে ঝরে পড়ছে, আর আমি সেটা অনুভব করতে পারছি। টুপটুপ করে জলের শব্দ গুহার দেওয়ালে প্রতিফলিত হয়ে অন্ধকারের ভিতরের চারিদিক থেকে আমার কানে ভেসে আসছে। আমি অন্ধকারে সুদীপ্তর হাত ধরে শুধু সামনে এগিয়ে যাচ্ছি। হঠাৎই দেখলাম একটা তীব্র আলোয় ঝলমল করে উঠল গুহার চারিদিকটা। খানিকটা সময় চোখে কিচ্ছু দেখতে পেলাম না। তারপর চোখ সয়ে এলে আলোর উৎস সন্ধান করতে গিয়েই দেখলাম আমার সামনেই দাঁড়িয়ে আছে বিশালাকার একটা সোনার গদা, আর সেটা থেকেই তীব্র সোনালি আলোকছটা ঠিকরে বেরিয়ে এসে আমার চোখে যেন এক মুহূর্তে ধাঁধা দড়িয়ে দিল। এরপর সেই তীব্র আলোতে আমার চোখ সয়ে এলে তাকিয়ে দেখলাম সেই সোনার গদার পাশে বিশালাকৃতির দুটি মানুষের পা। আর তখনই আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে সুদীপ্ত বলল, উপরে তাকিয়ে দেখ। আমি সোনার গদাটা আর পা দুটোকে দেখতে দেখতে ওপরে চেয়ে দেখতেই আমার চোখ দুটো যেন এক মুহূর্তে বিস্ফারিত হয়ে গেল। এ কি দেখছি আমি? সুদীপ্ত, তুই এত বড় হয়ে গেলি কি করে? আবারও ভয়ঙ্কর কণ্ঠে সে বলে উঠল, তোকে বলেছিলাম না বরুণ, আমি ভীম। এই দেখ আমার হাতে গদা। কি এবার বল, আমাকে ভীমের মতন দেখতে কিনা? আমি বললাম, ধুর বোকা, তুই তো আমার বন্ধু, তুই আবার ভীম হতে যাবি কেন? ও, তাহলে তুই আমাকে ভীম বলে ডাকবি না? না, কিছুতেই না, তুই আমার বন্ধু। ও আচ্ছা, তবে রে বরুণ বেটা, তোর এত বড় সাহস, এই নে তোর শাস্তি ভোগ কর এইবার। এই কথা বলেই সেই সোনার গদাটা সে এক হাতে তুলে ধরে ধুরুম করে আমার কাঁধের উপর চালিয়ে দিল। এদিকে সুদীপ্ত আমার কাঁধে জোরে জোরে ঠেলা দিতে দিতে বলেই যাচ্ছে, আরে হতচ্ছাড়া, সকাল 7:30 বেজে গেছে, এখনো ভোঁস ভোঁস করে ষাঁড়ের মতো নাকটাকে বিছানায় পড়ে ঘুমোচ্ছে। আরে রাতে কি তুই চিরা বাজারে পাহারা দিতে বেরিয়েছিলিস নাকি? এই বরুণ, আরে ওঠ বরুণ ভাই আমার, ওঠ। ওর ডাকে শেষকালে আমার ঘুমটা ভেঙেই গেল। ধরপড় করে বিছানায় উঠে বসলাম। ধীরে ধীরে চোখ খুলতে দেখেই সুদীপ্ত বলল, মহারাজ উঠেছেন এইবার? বাপরে, ঘুমোতেও পারিস খানিক, কখন থেকে ডেকেই চলেছি। আরে ওদিকে যে 7:30 বেজে গেছে সে খেয়াল আছে কি তোর? নিজেই বললি 8টায়।
আমি আর বাকি কথা শুনবার বা স্বপ্ন দেখবার কথা বলবার সময় পেলাম না। বিছানা ছেড়ে কোনোরকমভাবে উঠে তড়িঘড়ি সোজা বাথরুমে ঢুকে গেলাম। তারপর দাঁত মেজে মুখ ধুয়ে এসেই দেখি ফ্লাস্কে করে চা আর বিস্কুট দিয়ে গেছে, বোধ হয় নাকি সুদীপ্ত নিজ থেকেই নিয়ে এসেছে তাও জানি না। সুদীপ্ত কাপে চা ঢালতে ঢালতে বলল, সকাল সকাল একটা খারাপ খবর আছে তোর জন্য। রাতের পোশাক পাল্টে ফেলতে ফেলতে বললাম, কি খবর? হ্যাঁ, কাশি আরও একটা চিঠি দিয়েছে, এই দেখ, পড়ে দেখেছি এটা। এই নে, লিখেছে 8টার বদলে 7:30টায় বেরিয়ে গেছেন ডক্টর গাঙ্গুলি। সে কি রে? তাহলে তাহলে আর কি, জ্যাঠামশাইকে এখন আর খুঁজে পাবো কিনা জানি না। আমি তাড়াতাড়ি চা খাওয়া শেষ করে কোনো রকমে তৈরি হয়ে বললাম, চল, খুব বেশি দেরি হয়নি, খুব তাড়াতাড়ি বেরোতে পারলে হয়তো ঠিক সময় মতো ওদের ধরে নিতে পারবো। বাইরে কেমন কুয়াশা পড়ছে দেখছিস? আশা করি ওদের গাড়িটা বেশি দূর যেতে পারেনি। তাছাড়া 8টা বাজতে এখনো 5 মিনিট বাকি। আমাদের গতকালকের গাড়িটাকেও পেয়ে যেতে পারি। চল একবার গিয়ে তো দেখি। ঠিক আছে, তাই চল। দুজনে ঘর থেকে উল্টো করে তালা দিয়ে বেরিয়ে পড়লাম। অবশ্য আমার সঙ্গে আমার ব্যাগটাকেও নিয়ে নিলাম। সিঁড়ি দিয়ে নামতেই রিসেপশনে দেখলাম সেই ছেলেটা বসে আছে। মুচকি হাসি দিয়ে বলল, गुड मॉर्निंग साहब, आज क्या साहब घूमने जाएंगे? गुड मॉर्निंग। हाँ, आज थोड़ा हम लोग इधर उधर घूम के आएंगे। বুঝতে পারলাম কালকের দাওয়াইতে এরও কাজ হয়েছে। घूमने जाने के लिए गाड़ी चाहिए क्या साहब? आप बोलेंगे तो। नहीं, हमने पहले से ही गाड़ी को बोल दिया, स्टैंड में खड़े हैं वो। बहुत अच्छा साहब, कोई तकलीफ हो तो हमको बता देना साहब, और कल के लिए हमको माफ। वो तो हम भूल गए, हम अभी आते हैं। हाँ हाँ साहब, जाइए, हैप्पी जर्नी साहब। হোটেল থেকে বেরিয়ে আমরা সোজা ট্যাক্সি স্ট্যান্ডে। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা সব ট্যাক্সিগুলোকে দেখতে দেখতে যাচ্ছি। হঠাৎই আমার পেছন থেকে চেনা গলায় কে যেন হিন্দিতে বলে উঠল, साहब जी, हम इधर है साहब जी, इधर इधर। পেছনে ঘুরে দেখি আমাদের আগের দিনের চেনা সেই ড্রাইভার ভদ্রলোক আমাদের দিকে এক গাল হাসি নিয়ে এগিয়ে আসছে। আমি বললাম, উফ, आपको ही ढूंढ रहा था। आप लोगों को दूर से देखते ही समझ गया साहब जी। आइए, गाड़ी उधर है, आइए। ड्राइवर ভদ্রলোকের পেছনে হাঁটতে হাঁটতে বললাম, अच्छा तुम्हारा नाम पूछना भूल गए थे कल, तो तुम्हारा नाम क्या है? मेरा नाम नाथन है साहब, और ड्राइवर को हम खासिया लोग जो बोलते हैं साहब। आइए, गाड़ी में बैठिए। पहले कहाँ जाना है बोलिए, पीछे एक। গাড়ির দরজা খুলে আমরা দুজন ভেতরে ঢুকে গেলাম। আমি অবশ্য ড্রাইভার নাথানের পাশেই বসে পড়লাম। বললাম, हमको 7 सिस्टर्स फॉल्स जाना है और बहुत ही जल्दी। साहब, आसपास और कुछ नहीं देखना? हाँ, देखेंगे जरूर, मगर वहाँ पे हमारा अभी जरूरी कुछ काम है, इसलिए काम खत्म होते ही सब जगह घूमने जाएंगे। ठीक है साहब, आपका जो मर्जी हो। এই বলে সে গাড়ি স্টার্ট দিয়ে চেরা বাজার ছাড়িয়ে চলল সোজা দক্ষিণ দিকে। আমি বললাম, ड्राइवर जी, यहाँ से कितना दूर है वो झरना? यही कुछ 6-7 किलोमीटर साहब। হিসেব করে দেখলাম তাহলে খুব বেশি একটা সময় লাগবার কথা নয়। ঘড়িতে প্রায় 8:20 হয়ে গেছে। বুকের ভেতরটায় অনবরত ধুকপুক ধুকপুক করছে, জানি না কি হবে। চওড়া রাস্তার দুপাশে কয়েকটা পাথরকুচির কারখানা আর কয়েকটা কয়লার পুরনো খাদান যেতে যেতে মাঝে মধ্যে চোখে পড়ল। দূরে খাসি পাহাড়ের মাথায় দুর্গের মতো কিছু একটা দেখা যাচ্ছে বলে মনে হচ্ছিল। মন্দিরের চূড়াও দেখতে পেলাম। নাথানকে জিজ্ঞাসা করে জানতে পারলাম ওটা চেরাপুঞ্জির রামকৃষ্ণ মিশন। 1952 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই মিশনটি উদ্বোধন করেছিলেন। সেখানে স্কুল, মন্দির আর মিউজিয়াম আছে। পর্যটকদের জন্য থাকার পর্যাপ্ত বন্দোবস্ত আছে। দেখলে খুব ভালো লাগবে। রাস্তার পাশেই একটা জায়গা আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে সে বলল, ওদিক থেকে খানিকটা হেঁটে গেলেই নাকি একটা ঝর্ণা আছে যার নাম নোহ কালিকাই ফলস। সেটাকে নিয়ে নাকি একটা ছোট্ট গল্পও আছে, মানে খাসিয়াদের প্রাচীন প্রবাদ আর কি। সেটা অবশ্য ঝর্ণাটা দেখবার পরেই বলবে বলে ঠিক করে রেখেছে নাথান। এই ঝর্ণাটা নাকি সারা পৃথিবীর মধ্যে চতুর্থ এবং
এশিয়ার মধ্যে দ্বিতীয় উচ্চতম ঝর্ণা। আমি এসব কথা নাথানের মুখে শুনতে শুনতে সামনের দৃশ্যগুলো দেখিয়ে চলেছি, আর মুহূর্তের জন্য যেন ভুলে যাচ্ছি যে আমি কি কাজ করতে যাচ্ছি। প্রকৃতির অজানা একটা কোনো মোহের টানে আমি যেন কখনো চলে যাচ্ছি দূরে খাসি পাহাড়ের মাথায় জমে থাকা সাদা মেঘের ভেলায়, কখনো আবার সবুজ পাহাড়ির উঁচু নিচু ঢালের কমলা লেবুর বাগিচায় হেঁটে চলে বেড়াচ্ছি, কখনো আবার পাহাড়ি খাদে ঝরে পড়া 7 রঙে রাঙানো অবিশ্রান্ত ঝর্ণাধারা গিরিখাতের অতলে বারবার যেন নিয়ে গিয়ে আমায় ফেলে দিচ্ছে। মনের ভিতরে একটা আলাদা অনুভূতি জেগে উঠছে বারবার। ওই তো পাহাড়ি সবুজ ঢালটাতেই হঠাৎই যেন চোখে পড়ল নানান রঙের অর্কিড, আর তার উপর উড়ে বেড়াচ্ছে হাজার হাজার প্রজাপতির ঝাঁকের দল। কি বিচিত্র প্রকৃতির এই সৃষ্টি! প্রকৃতি তার অকৃত্রিম ভালোবাসা দিয়ে যেন চারিদিকের এইসব দৃশ্যপট একটা একটা করে তার নিখুঁত হাতে তৈরি করে দিয়েছেন মানুষের উপভোগের জন্য। এইসব দেখতে দেখতে নাথান বলল, साहब जी, ये आगे आपका 7 सिस्टर्स फॉल्स। आप लोग जाइए, काम खत्म करके चले आइए, हम इधर गाड़ी लेके खड़े रहेंगे। গাড়ির দরজা খুলে নেমেই বাইরে পা দিয়ে সামনে কিছুটা এগিয়ে যেতেই চারিদিকে যে দৃশ্য দেখলাম তাতে কিছুক্ষণের জন্য আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেললাম। স্তম্ভিত হয়ে কেবল হাঁ করে দাঁড়িয়ে আছি। আমার সেই মুহূর্তে যেন নিজেকে একটা শিশু বলে মনে হলো। আমার থেকে বহু দূরে দাঁড়িয়ে প্রকৃতি মাতৃকা তার 2 হাত বাড়িয়ে দিয়ে যেন আমাকে তার কাছে টেনে নিতে চাইছে, তার বুকের কাছে টেনে নিয়ে যেন আমাকে তার মাতৃত্বের বন্ধনে বেঁধে ফেলতে চাইছে। আমার 2 চোখ বেয়ে 2 ফোঁটা জল এসে আমার চিবুক বেয়ে নেমে পড়ল। খুব মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। অনেক অল্প বয়সে আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু এখন কেবলই যেন মনে হচ্ছে আমি আবার পুনরায় আমার হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেয়েছি। আমি চোখের সামনে দেখছি খাসি পাহাড়ের বুকে যেন একটা বিশাল অর্ধচন্দ্রাকৃতি পাথরের উপর দিয়ে দুধ সাদা রঙের অনেকগুলো ঝর্ণা ধারা তার দুর্বার গতি নিয়ে পাহাড়ের বুক চিরে ঝরে পড়ছে গভীর গিরিখাতের দিকে। দেখে মনে হচ্ছে পাহাড়ের মাঝে কতকগুলো সাদা ওড়না বিছিয়ে দিয়েছে কেউ, আর সেইগুলো ক্রমাগত হাওয়ায় উঠছে। কে যেন আমার কানে কানে এসে বলে গেল, দেখ বরুণ, তোর চোখের সামনে তোর আজ 7টি মা তোর জন্য আঁচল পেতে বসে আছে। সত্যি কি যে অদ্ভুত আনন্দ জেগে উঠেছে মনের মধ্যে, তার ভাষায় বোঝাতে পারবো না। হে বুঝি আমার মাকে খুঁজে পাওয়ার আনন্দ। আজ এখানে না এলে বোধ হয় মাকে দেখতেই পেতাম না। वो देखिए साहब जी, कल का वो वाला वो एम्बेसडर उधर है, उधर खड़ा है, देखिए। নাথানের কথায় ফিরে এলাম নিজের স্বপ্ন রাজ্য থেকে দুশ্চিন্তার রাজ্যে। নাথানের আঙুলের ইশারাটা বরাবর তাকিয়ে দেখলাম, হ্যাঁ, ওর কথাটা একেবারেই সত্যি। আমাদের গাড়িটা থেকে সোজাসুজি রাস্তার ডান দিকেই বড় একটা পাথরের আড়ালে গাড়িটা দাঁড়িয়ে আছে। গাড়িটার পেছন দিকের খানিকটা দেখা যাচ্ছে। ওই গাড়ির নাম্বারটা আমার মুখস্থই ছিল, তাই আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না। কালো গাড়িটাকে লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখলাম গাড়িটার দরজা জানলা সব বন্ধ করা, কেউ নেই ভেতরে। নাথানকে ডাকলাম। সে তার গাড়ির সমস্ত কিছু বন্ধ করে হাঁটতে হাঁটতে আমার কাছে এগিয়ে এলে বললাম, ड्राइवर जी तुम मेरे काम कर दोगे क्या? हाँ साहब, जरूर करेंगे, बोलिए ना। हमारे गाइड बनोगे? मतलब इस झरना के नीचे हमको जाना है। तुम रास्ता बता सकते हो? उसके लिए पैसे भी देंगे तुमको। पैसा नहीं चाहिए साहब, लेकिन नीचे जाने से बहुत खतरा है साहब। जो भी हो, हमको जाना ही होगा नाथन भैया, नहीं तो किसी का जान चला जाएगा। नाथन কিছুক্ষণ কি চিন্তা করে নিয়ে বলল, बात क्या है साहब, आप क्यों इतना बड़ा खतरा मोड़ लेना चाहते हैं? कुछ दिक्कत हुआ तो बता दीजिए ना साहब। कल से देख रहे हैं कि आप किसी बात से परेशान हैं। সেই সময় নাথানকে জ্যাঠামশাইয়ের ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিতেই
সে চমকে উঠল, তারপর বলল, है खजाना, वो भी इस झरने के अंदर गुफा में। हमने तो आज तक ऐसा कभी नहीं सुना। अगर है तो ठीक है साहब, चलिए उधर जाने की रास्ता हम आपको बता देंगे साहब, मगर हम एकदम नीचे नहीं जाएंगे साहब, अब मुझे माफ कर देना। अरे ठीक है, इतना ही हमारे लिए काफ़ी है, अभी जल्दी चलो। आइए साहब, उधर से जाना है। আমি আর সুদীপ্ত দুজনেই নাথানের দেখিয়ে দেওয়া পথ ধরে ওকে অনুসরণ করতে করতে এগিয়ে চললাম গিরিখাতের পাথরের খাঁজে পা দিয়ে নিচের দিকে। পাথরে ঢাল বেয়ে নামতে নামতে নাথান বলল, साहब नीचे देखते हुए सावधानी से आगे आना, नहीं तो गीली पत्थरों में पाँव फिसल सकता है। হ্যাঁ ঠিক है। পাহাড়ের একপাশে জংলা ঝোপের শক্ত ডাল ধরে ধীরে ধীরে পাথরে ধাপ বেয়ে নিচের দিকে নামছি, আর দেখছি আমার সামনে প্রায় 2000 ফুট নিচে গিরিখাত। তারপর জলের বিশাল একটা পাথরের কুণ্ডতে পড়ে স্রোতের প্রবল ধারায় ঝর্নার শাখা প্রশাখাগুলো একত্র হয়ে বয়ে চলেছে তীব্র বেগে তার পাথরের গতিপথ ধরে। পা একবার ভুল করে পিছলে গেলেই শরীরের একটা হাড়ও আস্ত থাকবে কিনা জানি না। সাত সাতটা ঝর্নার অবিরাম গতিধারা থেকে হাওয়ায় জল ভেসে এসে ভিজিয়ে দিচ্ছে আমাদের সামনে পাথরের ধাপগুলোকে। সুদীপ্ত আমার পেছনে পেছনে আসছে। পাহাড়ি পথের ধাপ বেয়ে বেশ কিছুটা নিচে যাওয়ার পরে একটা ছোট্ট সমতল পাথুরে জায়গা দেখতে পেয়ে তিনজনে সেখানেই দাঁড়িয়ে পড়লাম। নাথান বলল, इससे ज्यादा आगे हम नहीं जाएंगे साहब, आप लोग ही जाइए। ওপর থেকে ঝর্ণাটাকে দেখে যেমন মনোমুগ্ধকর মনে হয়েছিল, কিন্তু এখন নিচে এসে তার রূপ আর তার গর্জন শুনে আমার বুকের ভিতরে ভয়ের একটা আশঙ্কা তীব্রভাবে আমার পা দুটোকে যেন আঁকড়ে ধরে রইল। সুদীপ্ত বলল, আরে আর এগোনোর দরকার নেই, কি ভয়ঙ্কর দেখেছিস? তাছাড়া সামনে শুধু জল আর কয়েকটা ছোট বড় পাথর ছাড়া আর কিছুই নেই। এইরকম একটা বিশাল আকৃতির জলপ্রপাতের ঠিক কোন জায়গাটায় সেই গুহাটা আছে তারও তো আন্দাজ করা মুশকিল। ভাই বরুণ, চল ভাই ফিরেই যাই। মনের মধ্যে একটা পরাজয়ের ভূমিকা বারবার মনটাকে ভারাক্রান্ত করে তুলল। ভাবছি এত দূর এসেও শেষকালে ফিরে যাব, কিন্তু যাদের পেছনে ধাওয়া করে এতটা দূর অবধি এলাম তারা কত প্রবীণ মানুষ। ওনারা যদি এমন একটা ভয়ঙ্কর জলপ্রপাতকে উপেক্ষা না করে সামনে এগিয়ে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না? এরকমই চিন্তা মাথায় আসতেই একটা জেদ চেপে গেল। বললাম, তুই নাথানের সঙ্গে গাড়িতে ফিরে যা সুদীপ্ত, আমি জ্যাঠামশাইকে যে করেই হোক ফিরিয়ে আনবই, চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না, তোর আর যাওয়ার দরকার নেই। আরে সে না হয় বুঝলাম, কিন্তু তুই বা সামনে কি করে গিয়ে যাবি? কথাটা শুনেই ব্যাগ থেকে নাইলনের দড়ি বের করে নিজের কোমরের সঙ্গে শক্ত করে বেঁধে নিলাম। তারপর আমার সামনেই আমাদের মাথার উপর দিয়ে হেলে পড়া একটা পাইন গাছের শক্ত গুঁড়িতে বেঁধে দড়িটার অন্য মাথাটাকে বেঁধে নিয়ে খানিকটা নিচে পা বাড়ালাম। পাহাড়ের উপর থেকে কোনো কারণে হয়তো গাছটা কাত হয়ে পড়ে ঝর্নার জলের উপর দিয়ে গিয়ে প্রায় তার অনেকটা অংশ আমাকে সামনের তার মাথার কাছে পড়ে থাকা অর্ধেক জলে ডুবে থাকা বড় পাথরটার উপর অবধি পৌঁছে দিতে পারবে বলে মনে হলো। তারপর সেই পর্যন্ত গিয়ে বাকি সামান্য পথটুকু নিজেকে তৈরি করে নিলেই চলবে, সেই ভেবে পা বাড়িয়ে দিলাম। জলের মধ্যে জুতো সমেত আমার পায়ের পাতা ভিজতেই ঠান্ডায় যেন মুহূর্তে ইলেকট্রিকের শক খেলাম। প্রচণ্ড ঠান্ডা জল, তার সাথে জলের প্রবল স্রোত যেন টেনে নিয়ে যেতে চাইল আমাকে। তারপর আবার ফিরে এলাম আগের জায়গায়। চিন্তা করে দেখলাম এই পথ ছাড়াও আরও অন্য কোনো বিকল্প পথ নিশ্চিত আছে, যেখান দিয়ে জ্যাঠামশাইরা এই ঝর্ণাটার মাঝ বরাবর গেছেন। যদি সেখানে যাওয়ার এর চেয়ে ভালো পথ নাই বা থাকে, তাহলে সেখানে তারা গেলেন কি করে? সেই কথা ভেবেই এদিক ওদিক চেয়ে দেখলাম। তারপর নাথানকে বললাম, উধার जाने के लिए और कोई रास्ता है? हाँ है साहब, मगर उधर से एकदम नीचे नहीं जा सकते, और झरना को थोड़ा और सामने से देखने के लिए वो रास्ता टूरिस्ट लोगों के लिए बनाया गया है साहब, मगर आगे जाके रास्ता बंद है। কি করি এখন? তাও আমার ভাগ্য ভালো যে শীতকাল বলেই ঝর্ণাটার এতটা কাছে আসতে পেরেছি। এই সময়ে এতটা ভয়ঙ্কর, তাহলে বর্ষাকালে না জানি
এর রূপ কি হতে পারে কল্পনাও করা যায় না। ঝর্ণার স্বচ্ছ জলের নিচে কিছু বড় পাথর নজরে পড়ল। চিন্তা করে দেখলাম, যদি এই পাথরগুলোতে কোনো রকমভাবে পা দিয়ে সামান্য এগিয়ে যাওয়া যায়, তাহলে কাছের ওই পাথরের চড়াই উতরাই পার করে ঝর্ণার ভিতরের দিকটায় যাওয়া যেতে পারে বলে মনে হচ্ছে। কথাটা ভাবতেই আবারও পা বাড়িয়ে দিলাম জলের নিচে ডুবে থাকা একটা বড় পাথরের উপর। মুহূর্তের মধ্যে যেন প্রবল স্রোতের ধারায় আমাকে টেনে নিয়ে যেতে চাইল। আমি দুহাত দিয়ে শক্ত করে ধরে থেকে দড়িটার উপরে নিজের শরীরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখে, বলতে গেলে প্রায় দড়িটায় ঝুলে পড়ে জলের নিচের পাথরগুলিকে দেখতে দেখতে পা ফেলে ফেলে এগিয়ে যেতে লাগলাম। বরফ গলা জলে আমার পা দুটো যেন ক্রমশ অবশ হয়ে আসতে লাগলো। তবুও মনের অদম্য সাহস আর শক্তি দিয়ে সামনে এগিয়ে যেতে লাগলাম। আমার পেছন থেকে অনবরত দুজন মিলেই বলে চলেছে, বরুণ, আরে ফিরে আয় ভাই, আরে ফিরে আয়, যাস না। साहब अरे छोड़ दीजिए ना, आगे मत जाइएगा साहब, लौट आइए। কিন্তু কে শুনছে কার কথা? আমি আমার মনের ভিতরে কেবলই একটা সাহস সঞ্চার করে এগিয়ে চলেছি, দেখি কে আমাকে আজ আটকে রাখতে পারে। বেশ অনেকটা দূর অবধি যাওয়ার পরে গাছটার শেষ মাথায় পৌঁছাতেই দেখলাম আরও খানিকটা এগিয়ে গেলেই একটা পাথরে ঢালু জমি। পা বাড়িয়ে দিয়ে উঠে পড়লাম সেখানে। তারপর কোমর থেকে দড়িটাকে খুলে ফেলে দিলাম জলের মধ্যে। উফ, হাঁপ ছেড়ে বাঁচলাম। কতটা যে পরিশ্রম করে এখানে পৌঁছাতে পেরেছি সে একমাত্র আমিই জানি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এদিক ওদিক চেয়ে সামনে যাওয়ার পথটাকে খুঁজতে লাগলাম। আশেপাশে পাহাড়ের ফাটল থেকে বেরিয়ে আসা মোটা মোটা শেকড়গুলোকে হাত দিয়ে ধরে টেনে প্রথমে বুঝে নিলাম যে এগুলো আলগা নয় তো। কয়েকটা আলগা শেকড় পাথরের খাঁজ থেকে খুলে হাতে চলে এলো। আবার যে কটাকে শক্ত বলে ঠেকল ওগুলোকে টেনে ধরে পাথরের খাঁজ ধরে ধরে চড়াই উতরাই পেরিয়ে ঝর্ণার একেবারে কাছে পৌঁছে যেতেই দেখলাম পাহাড়ি জঙ্গলাকীর্ণ ঢালের ফাঁক দিয়ে একটা সরু পাথুরে পথ এঁকে বেঁকে চলে গেছে একেবারে প্রথম ঝর্ণার জলের ভিতর দিয়ে। বুঝতে পারলাম তাহলে আগে যাওয়ার একটা পথ নিশ্চয়ই আছে। একদিকে গভীর গিরিখাত আর অন্যদিকে পাহাড়ের খাঁজকাটা এবড়ো খেবড়ো দেওয়াল। খাঁজকাটা পাথুরে দেওয়াল ধরে এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু প্রচণ্ড শিরশিরে ঠান্ডা আর জলকণার ছাট এসে মুখে চোখে লাগছে। ক্ষণিকের জন্য চোখের দৃষ্টি আবছা হয়ে যাচ্ছে। এক হাত দিয়ে চোখ মুছে আবার এগিয়ে যাচ্ছি। সেই সময় 7 বোন একসঙ্গে তীব্র স্বরে গর্জন করে যেন আমায় বলছে, ফিরে যা, না হলে আজ তোর এখানেই মৃত্যু ঘটবে। দূরে ওপাশটায় এক ঝলক চোখে পড়তেই দেখলাম নাথন আর সুদীপ্ত যেন তন্ময় হয়ে কেবল আমার সঙ্গে 7 ঝর্ণার দক্ষযজ্ঞের দৃশ্যটা দেখেই চলেছে। ওদের দেখতে পেয়ে হাত নাড়িয়ে ইশারায় জানিয়ে দিই যে আমি ঠিক আছি, তোরা চলে যা। সুদীপ্ত আমার হাতের ইশারাটা বুঝতে পেরে সেও একই রকমভাবে ইশারায় জানালো যে আমি না ফেরা অবধি ওখানেই দাঁড়িয়ে থাকবে ওরা। আমি ঠিক আছে বলে এগিয়ে চললাম। এরপর সেই সরু পথ ধরে চলতে চলতে আমার চোখের সামনে ধীরে ধীরে দূরের দৃশ্যপটগুলো দুধ সাদা রঙের ঝর্ণার জলের আস্তরণে ঢাকা পড়ে যেতে লাগলো। ভীষণ গর্জনের শব্দে যেন মুহূর্তে কানে তালা ধরিয়ে দিতে থাকলো। কত যে বাহারি অর্কিড আর পাহাড়ি ফুল আমার পায়ের তলায় পিষ্ট হয়ে এতক্ষণে তাদের অমূল্য জীবন শেষ করে ফেলেছে আর তার হিসেব নেই। ঝর্ণাটার প্রায় মাঝ বরাবর আসতেই চোখে পড়ল পাহাড়ের গায়ে একটা গভীর খাঁজ, আর আমার মাথার ওপরে পাথরের একটা এবড়ো খেবড়ো প্রকাণ্ড ছাদ। সেই ছাদ পেয়েই অবিশ্রান্ত ঝর্ণাধারা গড়িয়ে পড়ছে গিরিখাতের নিচের দিকে। খাঁজটাকে লক্ষ্য করে এগিয়ে যেতেই দেখি খাঁজের ফাঁকের পরেই আরও একটি বড় ফাটল। দেখে মনে হলো কেউ যেন পাহাড়ের এই মাঝের অংশটাকে নিজের 2 হাত দিয়ে টেনে ফাঁক করে দিয়েছে। ফাটলটার কাছে ধীর পায়ে এগিয়ে যেতেই দেখি ফাটলের ভিতরটা অন্ধকার। সেই সময় হঠাৎই মনে পড়ে গেল আজ সকালেই এই রকমই কিছু একটা স্বপ্নেও আমি দেখেছি। এটাকে ফাটল না বলে একটা গুহার প্রবেশদ্বার বললেও ভুল বলা হবে না। এর উচ্চতা একটা পূর্ণবয়স্ক মানুষের সমান ধরে নেওয়া যায়। পিঠ থেকে ব্যাগটাকে হাতে নিয়ে চেন খুলে ভিতর থেকে টর্চ বের করে
হাতে নিয়ে জ্বালিয়ে গুহার ভিতরে প্রবেশ করলাম। গুহার ভেতরটায় চারদিক থেকে অজস্র জলের ফোঁটার টুপটাপ টুপটাপ শব্দ ভেসে আসতে লাগলো কানে। টর্চের আলো ফেলে গুহার দেওয়ালটার যত দূর দেখলাম তত দূর শুধু স্ট্যালাগমাইট পাথরের বিভিন্ন আকৃতির স্তম্ভ আর মাথার উপরে স্ট্যালাকটাইট পাথরের তীক্ষ্ণ ফলার মতো স্তম্ভ প্রায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখান থেকেই টুপটুপ করে জল ঝরে পড়ছে, এবড়ো খেবড়ো পাথরের ছড়াছড়ি নিচের দিকে। গুহাটা চওড়ায় আন্দাজ হাত পাঁচেকের মতো হবে। টর্চের আলো ফেলে এদিক ওদিক প্রকৃতির আরও একটা অনবদ্য সৃষ্টি দেখতে দেখতে এগিয়ে গেলাম আরও ভিতরের দিকে। বেশ ভয়ও লাগছে, একটা দুর্গন্ধ বারবার নাকে এসে লাগছে। গোটা কয়েক বাদুড় মাথার উপর দিয়ে আচমকাই সশব্দে উড়ে গেল। বুঝতে পারলাম গন্ধটা তাহলে বাদুড়ের বিষ্ঠার। এদিকে যত এগিয়ে যাচ্ছি ততই ঠান্ডা জলের মাঝে ডুবে যাচ্ছে পায়ের পাতা। কোথাও কোথাও আবার হাঁটু অবধি জল ছুঁয়ে যাচ্ছে। কোনো কোনো জায়গায় আবার মাথাটা অনেকটা নিচু করে আবার কখনো হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে। কতটা দূর অবধি গিয়েছি আন্দাজ করতে পারলাম না, তবে হঠাৎই খানিকটা দূর থেকে আমার কানে ভেসে এলো একটা কারোর কণ্ঠস্বর। কি বলছে ঠিক বোঝা গেল না। গুহার দেওয়ালে দেওয়ালে প্রতিফলিত হয়ে কণ্ঠস্বরটা কেমন যেন আমার কানে অদ্ভুত শব্দ তরঙ্গের সৃষ্টি করল। আরও খানিকটা সামনের দিকে এগিয়ে যেতেই এইবার পরিষ্কার বুঝতে পারলাম যে ডক্টর গাঙ্গুলির দল ইতিমধ্যেই জায়গা মতো পৌঁছে গেছেন। টর্চের বেশ কয়েকটা আলো গুহার একটা দেওয়ালের নির্দিষ্ট জায়গাকে আলোকিত করে রেখেছে। আমি চুপ করে দাঁড়িয়ে কেবল ওদের কার্যকলাপ দেখছি। দেখলাম জ্যাঠামশাই আর ডক্টর গাঙ্গুলি দাঁড়িয়ে আছেন, আর কাশি একটা শাবল নিয়ে আলোর জায়গাটাকে লক্ষ্য করে এগিয়ে গিয়ে শাবল দিয়ে আঘাত করল। শাবলের আঘাতের শব্দ প্রতিফলিত হয়ে ছড়িয়ে পড়তে লাগলো অন্ধকার গুহার চারিদিকে। এরপর একইভাবে শাবলের আঘাতে পাথর টুকরো হয়ে ভেঙে ছিটকে পড়তে লাগলো এদিক ওদিক। ডক্টর গাঙ্গুলি দাঁড়িয়ে কাজের তদারকি করছেন। জ্যাঠামশাইকে দেখলাম সেই তুলোর কাগজটা হাতে নিয়ে টর্চের আলো ফেলে কি যেন দেখছেন। এবার সাত্তকীর দেখা পেলাম। সে এগিয়ে এলো বোধহয় হাতুড়ি আর একটা ছেনি জাতীয় কিছু নিয়ে। ডক্টর গাঙ্গুলি নির্দেশ দিলেন, ওই দিক থেকে কাটতে থাক সাত্তকী, আমার মনে হচ্ছে ওখানেই আছে জিনিসটা। সাত্তকী আদেশ পাওয়া মাত্রই কাজটা করতে শুরু করল। শাবলের আঘাতের সাথে সাথে এবার তার সঙ্গে জুড়ে গেল ছেনি আর হাতুড়ির ঠুং ঠুং শব্দ। গুহার নিস্তব্ধতাকে খান খান করে দিতে থাকলো সেই শব্দগুলো। বেশ অনেকটা সময় ধরে দুজনেই পরিশ্রম করে সমস্ত দেওয়াল থেকে একটা স্ট্যালাগমাইট পাথরের স্তম্ভকে সম্পূর্ণ খসিয়ে ফেলে যখন দুজনেই হাঁফিয়ে উঠেছে, তখন ডক্টর গাঙ্গুলি নিজেই শাবল হাতে নিয়ে বলল, যুদ্ধ সব কুড়ির দল, দেখ আমি ভেঙে দেখাচ্ছি। ডক্টর গাঙ্গুলিও কাজে লেগে পড়ল, কিন্তু গুনে গুনে গোটা দশেক আঘাত পরেই শাবল হাতে নিয়ে ফিরে এসে একটা পাথরের উপর বসে হাঁপাতে শুরু করলো। আমি মনে মনে হাসছি আর ভাবছি, মৃগধন। আমারও কিছু একটা আন্দাজ ছিল যে সেখানে তেমন গুপ্তধন বলতে কিছুই নেই, তবে এইসব অজানা গুহার সম্পর্কে আগে থেকে কিছুই ধারণা করা যায় না। আমি যতদূর জানি শৈল শহর মেঘালয় রাজ্যটার সমস্ত খাসি, গারো আর জয়ন্তী পাহাড়ের বুকে প্রচুর খনিজ পদার্থের সম্ভার লুকিয়ে আছে। কয়লা, চুনাপাথর থেকে শুরু করে ইউরেনিয়াম অবধি এখানে পাওয়া যায়। হতেও পারে বার্মিজ ভাষায় মৃগধন নামক কোনো অমূল্য খনিজ সম্পদ থাকলেও থাকতে পারে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। টর্চের আলো ফেলে এগিয়ে গেলাম ওদের দিকে। আমাকে দেখতে পেয়েই ওরা সকলেই এক প্রকার হতভম্ব হয়ে গেল। আমি এগিয়ে গিয়ে বললাম, হে ডক্টর গাঙ্গুলি, এত পরিশ্রম করে এখনো অবধি কিছু পেলেন? ডক্টর গাঙ্গুলি আমাকে দেখে উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে এগিয়ে এসে বললেন, তুমি তুমি তাহলে এখানেও আমাদের পিছু ছাড়নি, কিন্তু এসেই যখন পড়েছো তখন তো তোমাকে আর জ্যান্ত ফিরে যেতে দেওয়া যায় না। কাশি, এটাকে ঘাড় ধরে বাইরে গিয়ে খাঁদের মধ্যে ফেলে দে। যা, আমি যা। জ্যাঠামশাই বললেন,
খবরদার নারায়ণ, আগে থেকেই সাবধান করে দিচ্ছি। ওকে কিচ্ছু করলে আমি কিন্তু সমস্ত কিছু এই জলে ফেলে দেবো বলে দিলাম। আমি করে হেসে ডক্টর গাঙ্গুলিকে উদ্দেশ্য করে বললাম, যে জিনিসটা আদেও নেই বৃথাই কেন খুঁজে মরা ডক্টর গাঙ্গুলি? তুমি বোধহয় সবকিছু আগে থেকেই জেনে বসে আছো দেখছি। কালকে ছোকরা তুমি। এখানে না তুমি তোমার গোয়েন্দাগিরি ফলাতে এসো না। নিজের ভালো চাও তো এক্ষুনি এখান থেকে চলে যাও। কিরে কাশি, হা করে দাঁড়িয়ে দেখছিস কি? বললাম না ঘাড় ধাক্কা দিয়ে এটাকে তারা দেখে যা এক্ষুনি। কাশি বলল, সে আমি পারবো না। কি বললি? কি বললি তুই? আরেকবার বল। আমি পারবো না। আপনার ক্ষমতা থাকলে আমার বন্ধুর গায়ে একবার হাত লাগিয়ে দেখান দেখি, তারপর বোঝাবো। ডক্টর গাঙ্গুলির হাত থেকে শাবলটা ঠং শব্দ করে মাটিতে পড়ে গেল। তারপর বলল, ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি পুরো ব্যাপারটা। এই টিকটিকিটাকে এখানে আসার খবরটা তাহলে তুই দিয়ে এসছিস, তাই না? আচ্ছা বেশ, তাহলে মনে রাখিস তো সমস্ত কাজের একটা টাকাও তোকে আমি আর দেবো না। যেখান থেকে এসেছিস সেখানেই যা, বিদায় হ। সে আমার টাকা লাগবে না, আমি চললাম। এই বলে কাশি ফিরে যেতে গেলে আমি ওকে বাধা দিয়ে বললাম, কাশি দাঁড়া, তুই যাবি না। ব্যাগ খুলে কুকরিটা বার করে এনে ওর হাতে ধরিয়ে দিয়ে বললাম, এটাকে বেচে দিয়ে তোর পাওনা টাকা মিটিয়ে নিস, যা। কুকরিটাকে হঠাৎই নিজের চোখের সামনে দেখতে পেয়ে ডক্টর গাঙ্গুলি যেন হামলে পড়ে বলল, এটা আমার, তোমার বাবার কোনো সম্পত্তি নয় যে যাকে তাকে তুমি এটাকে দিয়ে দেবে। হ্যাঁ, আমার জিনিস আমাকে এক্ষুনি ফিরিয়ে দাও, দাও এক্ষুনি দাও বলছি, না হলে। কাশি হঠাৎ করে আমার হাত থেকে কুকরিটাকে নিয়ে ডক্টর গাঙ্গুলির গলার কাছে ধরে বলল, 3-3টে মার্ডার করেছি, বুঝতে পেরেছেন? তখন কিন্তু একবারও আমার হাত কাঁপেনি। এখন 4 নম্বর মার্ডারটা করতেও আমার হাত কাঁপবে না। মেরে আপনার লাশ নিয়ে গিয়ে খাদে ফেলে দেব, কাক পক্ষীতেও খুঁজে পাবে না, বুঝেছেন? এখন চুপ করে দাঁড়িয়ে থাকুন। এক পা এগিয়েছেন কি আপনার গলায় এটাকে চালিয়ে দেব সালা। ডক্টর গাঙ্গুলি ভয়ে কেমন যেন চুপসে গেল। জ্যাঠামশাই এগিয়ে এসে বললেন, তোরা কি শুরু করলি বলতো বলুন? আমাকে কি নিজের মতন করে একটু চলতে ফিরতেও দিবি না তোরা? ছেড়ে দে নারায়ণ, ছাড় কাশি। কিন্তু জ্যাঠামশাই, আপনি যে গুপ্তধনের খোঁজ করতে এসেছেন সেই রকম যে আদেও কোনো কিছু এখানে নেই তা কি বুঝতে পারছেন না আপনি? তুই কি বলতে চাস বলতো? গুপ্তধন এখানে নেই মানে? এখানে এই যে এই কাগজটায় পরিষ্কারভাবে উল্লেখ করাই আছে, এই দেখ। তুমি নিজের হাতে এই ধাঁধাটা সমাধান করেছো, অথচ এতটা দূর পৌঁছেও কেন বুঝতে পারোনি যে বৃগধন হলো ভীমের গদার নাম? বৃগধন মানে ভীমের গদার নাম? হ্যাঁ, নাম। তার বলছি কি, এই যে স্ট্যালাগমাইট পাথরের স্তম্ভটাকে যে ভেঙেছো তোমরা, এটাকে দেখতে ছিল ঠিক ভীমের গদার মতো। এখানে আশেপাশে তাকিয়ে দেখুন, একই রকম দেখতে কতগুলো এখানকার সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই দেখুন, এই পাথরটার চারিদিকে কেমন পিঁপড়ের বাসার মতো গোল করে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট স্ট্যালাকটাইট পাথরের ঢিবি। সমস্ত গুহাতেই হাজার হাজার আছে হয়তো, কিন্তু এই জায়গাটার পাথরগুলোর অবস্থান দেখে কি একটা গোলাকার বলে মনে হচ্ছে না আপনার? গুনে দেখুন তো একবার, এই সম্পূর্ণ চক্রটার মধ্যে কতগুলো এরকম পিঁপড়ের বাসার মতো স্ট্যালাগমাইট পাথরের ঢিবি আছে। গুনে দেখেছি 8টা আছে, আর গুনে দেখেছিলাম বলেই এই পর্যন্ত পৌঁছতেও পেরেছি। এরপর আন্দাজ করে এখানকার এই মাঝখানে স্তম্ভটাকে ভেঙে নিয়েছি। স্তম্ভটা ভেঙে ফেলেছি, কিন্তু গুপ্তধন পাইনি। কোথায় গুপ্তধন? আচ্ছা, আরও একবার ধাঁধাটা মনে করুন, কেবল শেষে 2 লাইন। অষ্টমতম বাল্মিক মাঝে বৃগধন রাখা আছে। বাল্মিক মানে যে পিঁপড়ের বাসা, সেটা আমি জানি, কিন্তু বৃগধন মানেটা আমি জানতাম না। ডক্টর গাঙ্গুলি, যে কোনো নামের পেছনে ধন শব্দটার উল্লেখ থাকলেই যে সেটা কোনো গুপ্তধন হয়ে যাবে তার কোনো মানে নেই। যেমন গোবর্ধন, গোবর্ধন মানুষের নামও আছে, আবার সেই নামে পর্বতও আছে। এখন আপনি সেই কথা শুনে গোবর্ধন পর্বতটাকে কি খুঁড়ে দেখতে যাবেন? আশ্চর্য মানুষ,
সাত্যকী হঠাৎই বলে উঠল, যেমন ধরুন দুর্যোধন, হারাধন, সেরকম কি? বললাম, হ্যাঁ, এটাও তেমনই কিছু ধরে নাও। জ্যাঠামশাই বললেন, যদি এখানে কোনো গুপ্তধন নাই বা থাকে, তাহলে এরকম একটা ধাঁধা লিখে পাশেই মুসমাই গুহাটার ভিতরে কেউ কেন রেখে দিয়ে যাবে, তাও আবার ওই নাগা মূর্তিটা সমেত? আমি বললাম, প্রকৃতি পুজোর নাম শুনেছেন কি জ্যাঠামশাই? যেমন পাহাড়, পর্বত, ঝর্ণা, নদী, সূর্য, আকাশ, বাতাস, গাছপালা, আরও কত কি। হ্যাঁ, তা শুনেছি। শুধু আমাদের হিন্দু ধর্মেই কেন, অনেক ধর্মেই সেই পুজোর রীতি আছে, আর এখনো তার প্রচলন আছে। হ্যাঁ, হয়তো তেমনই কোনো কিছুর পুজোর প্রচলন ছিল সেই সময়, মানে 1700 শতকে। হয়তো কোনো উপজাতির উপাসনার মন্দির ছিল এই গুহা। কালক্রমে সেই উপজাতির কেউ হয়তো প্রচারক হিসাবে নিজের পরবর্তী প্রজন্মের কাছে পুজোর নিয়মনীতি আর তাদের ইষ্ট দেবতার প্রতিকৃতির কথা নির্দেশ করে গেছেন সেখানে। একসময় পৃথিবীতে অনেক ধর্মের উত্থান হয়েছিল, আবার সময়ের অবর্তমানে তাদের মধ্যে কিছু এখনও বর্তমান আছে, আবার কিছু ধর্ম অবলুপ্তি ঘটে গেছে। তবে হ্যাঁ, এই জায়গায় গুপ্তধন না থাকুক, আমার মনে হয় তেমনই কোনো পাণ্ডুলিপি সংগৃহীত করা আছে। ডক্টর গাঙ্গুলি বললেন, তাহলে আমার অনুমানের সমস্ত কিছুই ভুল, এখানে কোনো রকম গুপ্তধন নেই? না, নেই, তবে আমাকে একটুখানি খুঁজে দেখতে হবে, না হলে বুঝতে পারবো না। কিছু তো একটা থাকবার কথা এখানে, কিছু তো একটা থাকবার কথা। এই বলে আমি এগিয়ে গেলাম স্ট্যালাগমাইট পাথরে ভেঙে পড়া ধ্বংসস্তূপটার কাছে। 2 হাত দিয়ে ভাঙা পাথরগুলো সরাতে সরাতে, খুঁজে আবার এদিক ওদিক টর্চের আলো ফেলতে ফেলতে হঠাৎই পাথরটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে এগিয়ে গিয়ে ভালো করে দেখলাম। বললাম, হাতুড়ি আর ছেনি চাই। ডক্টর গাঙ্গুলি যেন সাত্যকীর কাছ থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে দৌড়ে এসে আমার হাতে ছেনি আর হাতুড়িটা ধরিয়ে দিল। আমি ছেনি আর হাতুড়ি দিয়ে পাথর কাটতে লাগলাম। বেশ অনেকটা চুনা পাথরের দেওয়াল কাটতেই আমার মাথার খানিকটা ওপরেই দেখতে পেলাম একটা পাথরের খাঁজের ভিতরে কিছু যেন একটা আটকে আছে বলে মনে হলো। টর্চের আলো উঁচু করে ধরে এক হাত সেই ফাঁকে বাড়িয়ে দিয়ে ভিতর থেকে টেনে বার করে আনলাম সেই জিনিসটাকে। উৎসুক জনতার মতো আমার পেছনে দাঁড়িয়ে কেবল সকলে তাকিয়ে আছে। হাতে নিয়ে ফিরে এসে দেখলাম সেটা একটা প্রাচীন পুঁথি ধরনের কিছু। অনেকগুলো পাতা আছে তাতে, কোনো গাছের ছাল বা চামড়ায় মলাট দেওয়া, আর একদিকে ভাঁজ করে শিকড় বা ওই ধরনের কিছু একটা দিয়ে সমস্তটাকে বাঁধা আছে। হাতে নিয়ে এগিয়ে আসতেই সবাই মিলে আমাকে ঘিরে দাঁড়ালো। সবার মুখে একটাই প্রশ্ন, এটা কি? খুব ধীরে ধীরে খুলে ফেললাম পুঁথির বাঁধনটাকে। একটা উটকো চামড়ার গন্ধ পেলাম ভিতর থেকে। ভিতরের প্রথম পাতায় অস্পষ্টভাবে অঙ্কিত আছে একজন দেব কি দেবীর মূর্তি, ঠিক বোঝা গেল না। তার নিচে কালো রঙের কালি দিয়ে অচেনা ভাষায় অস্পষ্টভাবে কিছু লেখা আছে দেখলাম, যাকে বলে দুর্ভেদ্য ভাষা। জ্যাঠামশাই বললেন, দেখি আমার হাতে দে। আমি জ্যাঠামশাইয়ের হাতে পুঁথিটাকে ধরিয়ে দিতেই তিনিও বেশ অনেকক্ষণ ধরে পাতাগুলো উল্টে পাল্টে পর্যবেক্ষণ করে নিয়ে বললেন, এটা বার্মিজ ভাষায় লেখা মাহুচিন্তারার সাধনার পুঁথি। ধাঁধাটাতেও এই একই ধরনের লেখা আছে। এটাতে যথাসম্ভব মাহুচিন্তারার সাধনা সম্পর্কে লেখা আছে। আসলে যে কোনো বৌদ্ধ সন্ন্যাসীর বোধি লাভের আগে এই দেবীকে তুষ্ট করতে হয়, তাহলে এই বোধি লাভের পথে এগিয়ে যাওয়ার পথ সরল হয়। বৌদ্ধ ধর্মে যে 21 তারার উল্লেখ আছে, ইনি হলেন সেই তারাতের মধ্যে একজন দেবী। আর হিন্দু ধর্মেও এই দেবীর উল্লেখ করা আছে। মনে মনে ভাবলাম, হ্যাঁ, অনুমান আমার মিথ্যে হয়নি, মোটামুটি মিলে গেল। জ্যাঠামশাই বললেন, যথাসম্ভব এই পুঁথিটাও তুলট কাগজের উপরেই লেখা। মনে হয় বাইরেটায় হরিণ বা সেই জাতীয় কোনো প্রাণীর চামড়া দিয়ে মলাট দেওয়া হয়েছে। ডক্টর গাঙ্গুলি বললেন, তাহলে গুপ্তধন বলতে কি এটাই ছিল? আমি বললাম, হ্যাঁ, তাছাড়া আবার কি, তবে এর মূল্য কিন্তু কম নয়। আর যদি সন্দেহ থাকে যে গুপ্তধন এখানে আছে, তাহলে আপনি গিয়ে খুঁজে একবার দেখতে পারেন। ডক্টর গাঙ্গুলি
আর ওনার অ্যাসিস্ট্যান্টের মুখটা কেমন যেন শুকিয়ে গেল। হেরে যাওয়া সৈনিকের মতো পরাজয় স্বীকার করে ডক্টর গাঙ্গুলি বললেন, কত পরিশ্রম, কত সময় অপচয় করে, কত টাকা খরচ করে শেষকালে এই গুপ্তধন হাতে পেলাম, ভাবতেই পারছি না। আমি বললাম, না, পরিশ্রম আপনার জলে যায়নি। এই নিন, এই পুঁথিটা আপনিই রাখুন। আপনার সংগ্রহের তালিকায় এই পুঁথিটাকে জুড়ে নিন, আর সাথে এই যে আপনার কুকরিটা, ওটা আপনার জিনিস, আপনার কাছেই থাক। তবে হ্যাঁ, এটাকে আপনি কিন্তু আপনার সংগ্রহশালাতেই রাখবেন। কাশির মতো কাউকে হাতে দিয়ে আবার মারতে পাঠাবেন না যেন। 1816 সালে গোর্খা যুদ্ধের সময়কার বেশ মূল্যবান জিনিস। আশা করি এর মর্যাদা রাখবেন, কি তাই তো? আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে তিনি বললেন, আরে বাবা, তোমার জ্ঞান তো প্রচুর। হ্যাঁ, ঠিকই বলেছ। তবে এটাকে আমি আমার মা বাবার সংগ্রহ থেকে পেয়েছি। এটাকে পুনরায় সংগ্রহে ফিরিয়ে দেবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই। বলুন, তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে পারলে ক্ষমা করে দিও। আমি জানতাম না তুমি এত ভালো। আমি 2টো গুপ্তধন পেয়ে আজ সত্যি খুব খুব খুশি আছি। আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। তাহলে আর কি, চলুন ফেরা যাক। গুহার ভিতর থেকে আমরা সবাই মিলে ধীরে ধীরে বেরিয়ে এলাম 7 ঝর্ণার জলপ্রপাতের দিকে। সেই সময় ভাবছি, তখন মনের ভিতর থেকে অনেক সাহস নিয়ে এখানে এসে পৌঁছেছিলাম, কিন্তু এখন ফিরে যাব কেমন করে? সেই কথাটা ভাবতে গিয়েই বুকটা কেঁপে উঠল। আমি এসেছিলাম ঝর্ণাটার বাঁ দিক দিয়ে, কিন্তু ডান দিকে খানিকটা ঘুরে একটা পাথুরে ঢিপি পার করতেই দেখি এই দিকটাতে আরও একটা সরু রাস্তা আছে। সেই রাস্তার উপরের দিকে পাথরের ছাদে ঢাকা, একদিকে পাথরের দেওয়াল আর অন্যদিকে খাদ। কিন্তু ঝর্ণার প্রবল বর্ষণে সেটা দেখা বা বোঝা মুশকিল। বুঝতে পারলাম, তার মানে এখানে পৌঁছাবার জন্য আরও একটা রাস্তা আছে, আর সেটা আমাদের ড্রাইভার নাথানও জানে না। জ্যাঠামশাই আমার কাছে এগিয়ে এসে বললেন, তা হ্যাঁ রে বলুন, ঘন্টু কোথায় রে? সে কি তোর সঙ্গে এখানেও আসেনি? বললাম, হ্যাঁ এসেছে, ওই দিকটায় আছে বোধহয়, চলো দেখি। আমরা উঠে এলাম ওপরের দিকে, আর দেখলাম আমার সামনেই মেন রোড। হেঁটে কিছুটা এগিয়ে যেতেই দেখলাম সেই কালো রঙের অ্যাম্বাসেডর গাড়িটা রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে বোধহয় গাড়িটার ড্রাইভার। তার থেকেও হাত 10 দূরে আমাদের গাড়িটাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলাম। মনে মনে ভাবলাম, হ্যাঁ, কত সহজেই গুহাটায় না পৌঁছানো যেত, তার বদলে নিজের জীবন বাজি লাগিয়ে বৃথায় কি পরিশ্রমটাই না করলাম। আমি আমাদের গাড়িটার কাছে এগিয়ে যেতেই দেখলাম ড্রাইভার নাথান বা সুদীপ্ত কেউই ধারে কাছে নেই। তাই পুনরায় আগে যে পথ ধরে নিচের দিকে ঢালে নেমেছি তার ওপর দিকে দাঁড়িয়ে বারকতক সুদীপ্ত আর নাথানকে তারও স্বরে চেঁচিয়ে ডাকলাম। জ্যাঠামশাইও আমার পাশে এসে দাঁড়িয়েছে। ঘন্টু ঘন্টু করে ডেকে উঠতেই ঘন্টু সোনা হাঁপাতে হাঁপাতে ওপরে উঠে এলো। চোখের সামনে আমাদের দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে খানিকটা সময় হাঁ করে তাকিয়ে রইল। আমি ওর চোখ মুখ দেখেই বুঝতে পেরেছি যে ওর মনে কি প্রশ্ন এখন জেগেছে। এরই মধ্যে কালো রঙের অ্যাম্বাসেডর গাড়িটা আমাদের পেছন থেকে হর্ন বাজিয়ে দাঁড়াতেই ড্রাইভারের পাশের সিটে বসে থাকা ডক্টর গাঙ্গুলি গাড়িটার জানালা দিয়ে গলা সমেত তার লম্বা দাড়িওয়ালা মুখটাকে বের করে বললেন, আরে সবাই দাঁড়িয়ে পড়লে কেন? চলো, মেঘালয় এসেছি যখন, তখন ঘুরে ফিরে একটুখানি দেখতে হবে না? মেঘালয় দর্শন কিন্তু গুপ্তধন দর্শনের থেকেও কম যায় না। আরে চলো চলো। আমরা সবাই ওনার কথায় হেসে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে যেতে যেতে সুদীপ্তর মনে জমে থাকা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এরপর আর কি, 4 দিন একই হোটেলে সবাই মিলে থেকে মেঘালয়ের সমস্ত দর্শনীয় স্থানগুলো ভালো করে ঘুরে ফিরে দেখে নিয়ে ফিরে এলাম গৌহাটিতে। সেখান থেকে কামরূপ কামাখ্যা মন্দিরের মায়ের দর্শন করে তার একদিন পরে দুপুর 12টার সরাইঘাট এক্সপ্রেস ধরে পরের দিন ভোর থাকতেই যে যার বাড়ি ফিরে গেলাম।
অবশ্য ডক্টর গাঙ্গুলি তার অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে ফিরে গেলেন আসামের বাড়িতে। আমরা 4 জন, মানে আমি, জ্যাঠামশাই সুদীপ্ত আর কাশি, ফিরে এলাম আমাদের নিজেদের বাড়িতে। কাশি এখন আমার ভালো বন্ধু, সে আমার গাড়ি চালায়। লোকটা একটা ভালো কাজ খুঁজে বেড়াচ্ছিল, তাই আর কি আমার কাছেই রেখে দিলাম। তবে মেঘালয়ের স্মৃতি আর ট্রেনে ফেরবার সময়কার সেই হাসি ঠাট্টা করবার মুহূর্তগুলো সত্যি বলছি আজ 2 বছর পরও মনের অন্তর থেকে উপলব্ধি করতে পারছি। জানি না আবার কবে এমন দিন আসবে। আজ 7 সকালেই এইসব ঘটনার কথাগুলো আমার ডায়েরিতে ঘরে বসে পড়ছিলাম। সেই সময় কাশি আমার বৈঠকখানার ঘরে ঢুকে এসে বলল, বুঝলি, আজ ভোরবেলায় সুদীপ্ত ফোন করেছিল, তুই তখন ঘুমোচ্ছিলিস বলে সেটা বলতে পারিনি। হ্যাঁ, কি বলল? বলল গতকাল সন্ধেবেলা জেঠামশাই বাড়ি থেকে আবার বেরিয়ে গেছে। সে কি রে, আবার? হ্যাঁ, সেটাই তো বললো। এবার কোথায় গেছে বলেনি? হ্যাঁ, আবারও সেই হেঁয়ালি করে বাড়িতে নাকি বলে গেছে নেয়ারা পাহাড়ে যাচ্ছে। ন্যাড়া পাহাড়? বুঝে গেছি। বুঝে গেছিস? হ্যাঁ, খুব একটা বেশি দূরে নয়, গাড়ি করেই যাওয়া যায় সেখানে। তাহলে কি গাড়ি বার করবো? ডায়েরিটা বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে বললাম, তা নয় তো কি, চল যাওয়া যাক। আর হ্যাঁ, বাংলান্দি বাবুর বাড়ি হয়ে যাস, ওকেও তো সঙ্গে নিতে হবে নাকি? হ্যাঁ। অন্ধকারে আপনারা এতক্ষণ শুনছিলেন তন্ময় মুখোপাধ্যায়ের লেখা দুর্দান্ত একটি অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা উপন্যাস নাগার অন্তিম ভাগ। যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। আর গল্পটি আপনাদের কেমন লাগলো বা এই জাতীয় গল্প আপনারা আরও শুনতে চান কিনা তা আমাদের জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। জয়েন করতে পারেন অন্ধকার অডিও স্টোরিজকে মাত্র 29 ও 59 টাকার মান্থলি সাবস্ক্রিপশনের সঙ্গে। এছাড়াও নিত্য নতুন গল্পের আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে অন্ধকার অডিও স্টোরিজ আবার ফিরবে নতুন কোনো রহস্যময় কাহিনীর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ। শুভরাত্রি।